দেখেন আজকে হচ্ছে 18 এপ্রিল 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2024 এর 16তম ক্লাস বা ষোড়শ ক্লাস বলা যেতে পারে। এবং আজকে আমরা মূলত পড়বো হচ্ছে আপনার ডিক্রি জারি। তবে ডিক্রি জারি পড়ার আগে আমরা গত ক্লাসের আগের ক্লাসে যে আমরা পড়েছিলাম রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস। রেস সাবজুডিসের ড্রাফটিং আপনাদের আমি দেই নাই, সো এই রেস সাবজুডিসের যে ড্রাফটিংটা আছে এটা আমরা একটু আগে আলোচনা করব, তারপরে আজকে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। তো তার আগে আপনাদের রেস সাবজুডিস মনে থাকার কথা। রেস সাবজুডিস আছে আমাদের দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 10 ধারায়। এটাকে সরাসরি রেস সাবজুডিস শব্দটা এখানে নেই, ওখানে বলা যে স্টে অফ সুট। স্টে অফ সুট মানে মামলা কি স্থগিতকরণ। এটা আমি একটু মনে করাই দিই। যখন একই পক্ষগণের মধ্যে, একই পক্ষগণ মানে আহ বাদী বিবাদী একই, দুইটা মামলা চলে। কয়টা মামলা চলে? দুইটা। তাহলে পরবর্তী মামলাটা কি হবে? স্থগিত হবে। অর্থাৎ যদি এইভাবে মনে করেন যে সালাউদ্দিন বুলবুল আর আরাফাত সাহেবের মধ্যে একটা দেওয়ানি মামলা গোপালগঞ্জ সহকারী জজ আদালতে চলমান আছে, ঠিক একই ভাবে এই মামলা থাকা অবস্থায় সালাউদ্দিন বুলবুল অথবা আরাফাত যেই হোক না কেন, সে আর একটা আদালতে গিয়ে এই একই বিষয় নিয়ে কি আর একটা মামলা দায়ের করছে, বিষয়বস্তু এক, পক্ষগণও কি এক। তখন দ্বিতীয় মামলাটা ওই যে সেটা কিসের জন্য আবেদন করবে? স্থগিতের জন্য আবেদন করবে। কারণ একই একটা বিষয় মনে করেন যে একই বিষয় নিয়ে যদি দুইটা মামলা চলে, তাহলে ওই বাদী, ওই বিবাদীকে, ওই দ্বিতীয় মামলার যে বিবাদী, তাকে তো প্রতিটা মামলায় কি দিতে হবে? হাজিরা দিতে হবে এক। তার চেয়েও বড় যে সমস্যা সেটা হচ্ছে যে দুই মামলায় যদি সিদ্ধান্ত দুই রকম হয়, তাহলে তা আদালতের সিদ্ধান্তই কি হয়ে যাবে? সাংঘর্ষিক। তো সেই ক্ষেত্রে পরবর্তী মামলাটা কিসের জন্য আবেদন করে? আপনার স্থগিতের জন্য আবেদন করে। এই স্থগিতের আবেদনটা করে রেস সাবজুডিসের বিধান আছে আমাদের দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 10 ধারায়। সো আপনারা আপনাদের পড়ার যে সিস্টেম দেখেন, আপনারা আমরা এক সাবজেক্ট শেষ হওয়ার পর প্রচুর পরীক্ষা নেব আর রেগুলার তো একটু একটু লেখাই, বাট আপনাদের প্রাথমিক যে দায়িত্ব সেটা হচ্ছে এই যে 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 শীট যেটা দিই, এটা আপনি বাসায় গিয়ে কি করে ফেলবেন? লিখবেন, পড়বেন, লিখবেন, পড়বেন। যদি পড়ার সুযোগ না হয় অ্যাটলিস্ট কি করবেন? লিখবেন। লিখতে হবে, লেখার কোনো বিকল্প নাই, নাই, নাই। এ হচ্ছে। আর দেখেন, তাহলে আমরা শুরু করি যে দেওয়ানি কার্যবিধির 10 ও 151 ধারা অনুসারে মকদ্দমা স্থগিতের জন্য দরখাস্ত বা আবেদন। দেখেন, মোকাম এ সব এখন আপনাদের কাছে আমরা যে পরিমাণ দরখাস্ত বা মুসাবিদা পড়ছি, এখন কিন্তু দরখাস্ত কি সোজা হয়ে যাওয়ার কথা না। যে দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নং কত? 8/28/2012। ক হচ্ছে এই জায়গায় হচ্ছে বাদী পক্ষ, বনাম খ ডট 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 কি বিবাদী পক্ষ বা দরখাস্তকারী। বিষয় দেওয়ানি কার্যবিধি 10 ও 151 ধারা অনুসারে মকদ্দমা স্থগিতের জন্য আবেদন। এখন আপনার কাছে মনে হইতে পারে যে স্যার 151 ধারায় কেন আসলাম? 151 ধারায় প্রকৃতপক্ষে এখানে আছে ইনহেরেন্ট পাওয়ার, সহজাত ক্ষমতা। মানে আপনি যে কোনো দরখাস্তের সাথেই আপনি 151 রে কি আনতে পারেন। তো সহজাত ক্ষমতা মানে হচ্ছে যে আদালত তার মানে ইচ্ছাধীন ন্যায় বিচারের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। দেখেন, তাহলে আমি এখানে এই এই দরখাস্তটার যে ফ্যাক্টটা আসলে কেমনে হবে, আমি আগে মনে মনে আগে সাজাইনি। আমি বলবো যে ইওর অনার, যে এই যে যে মামলা বর্তমান আদালতে চলমান আছে, একই বিষয় নিয়ে আরেকটা মামলা অমুক আদালতে চলমান আছে, ওই মামলার বিচার্য বিষয় এই মামলার বিচার্য বিষয় কি এক, আর পক্ষগণও কি এক। তো যেহেতু পূর্বেই একটা মামলা চলমান আছে, তাই মাননীয় আদালত এই মামলাটা কিসের আবেদন? স্থগিতের। মানে স্থগিত করা একান্তই আবশ্যক, নাইলে এটা ন্যায় বিচারের পরিপন্থী। আর দুইটা মামলাই যদি একসাথে চলে, তাহলে উভয় আদালতের সিদ্ধান্ত সাংঘর্ষিক হতে পারে নাকি? পারে কিনা? সো এই ক্ষেত্রে পরবর্তী যে মামলাটা, এটা স্থগিতের আবেদন আমার করতে হবে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 10 ধারায়। একটু দেখেন, এই যে বিবাদী এই জায়গায় দরখাস্তটা করতেছে কে? বিবাদী মানে পরবর্তী মামলার বিবাদী। বিবাদী বা দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন এই যে অত্র সত্য ঘোষণার মকদ্দমাটি বাদী ক 1/4/2012 ইং তারিখে বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকাতে বিবাদী ক্ষয়ের বিরুদ্ধে দায়ের করে। তাহলে এই মামলাটা দায়ের করে 2012 সালে। অত্র মকদ্দমাটি অদ্য ইস্যু গঠনের জন্য আছে। মনে করেন আজকে আছে কিসের জন্য? ইস্যু গঠনের জন্য।
তারপরে দেখেন, ইতিপূর্বে একই বিচার্য বিষয় নিয়ে একই বাদী এবং বিবাদী এর মধ্যে বিজ্ঞ যুগ্ম জেলাজজ দ্বিতীয় আদালত ঢাকাতে দেওয়ানি মোকদ্দমা নং 202/2011 কি চলমান রয়েছে। মানে একই বাদী এবং বিবাদীর মধ্যে আরেকটা আদালত, প্রথম মামলা, এই যে যে মামলাটা বর্তমানে আছে সেটা প্রথম আদালতে আছে, আর এর পূর্বে যে মামলাটা হয়েছে সেটা আছে কোন আদালতে? যুগ্ম জেলাজজ কত? দ্বিতীয় আদালতে। তারপরে দেখেন, যেহেতু একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষগণের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে দুটি দেওয়ানি মোকদ্দমা চলমান, তাই ন্যায় বিচারের স্বার্থে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটির কার্যক্রম স্থগিত করা প্রয়োজন, নতুবা উভয় আদালতের সিদ্ধান্ত একে অন্যের সাথে সাংঘর্ষিক হতে পারে, যা ন্যায় বিচারের কি পরিপন্থী। এছাড়া অন্যান্য বক্তব্য সমূহ শুনানিকালে উপস্থাপন করা হবে। তারপরে দেখেন, অতএব উপরিউক্ত অবস্থাধীনে হুজুর আদালতের নিকট বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের সাথে দেওয়ানি কার্যবিধি 10 ও 151 ধারা অনুসারে অত্র মোকদ্দমার কার্যক্রম স্থগিত করতে কি হয়? মর্জি হয়। এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বিবাদী পক্ষ কি থাকবে? চিরকৃতজ্ঞ থাকবে। আর হলফনামা তো আমরা জানি, তো বুঝেন কিনা? আর একটা মজার বিষয় হচ্ছে, আপনার কিন্তু 11 ধারার দরখাস্ত আলাদা ভাবে করা লাগে না। 11 ধারার দরখাস্ত কি করবেন? আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত। আরজি কিসের? আরজি খারিজের দরখাস্ত। 7 আদেশের 11 যে দরখাস্ত সেটাই 11 ধারার দরখাস্ত। 7 আদেশের 11 বলবেন যে ওনার যে এই আরজিটা কি করা হোক, খারিজ করা হোক, কারণ একই বিষয় নিয়ে মামলা একবার নিষ্পত্তি হয়ে গেছে। তাই 7 আদেশের 11 খ বিধি অনুযায়ী এই মামলাটা রেস জুডিকেটা দ্বারা কি বাড়িত, তাই এই মামলাটা কি করা হোক, এই মানে আরজিটা খারিজ করা হোক। তো আপনাকে যদি বলে যে 11 ধারায় কি আলাদা দরখাস্ত দরকার আছে, 11 ধারার রেস জুডিকেটার দরখাস্ত মানেই 7 আদেশের 11 দরখাস্ত, বুঝতে পারছেন? রেস জুডিকেটার দরখাস্ত মানেই 7 আদেশের 11 দরখাস্ত। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এই যে যে আমরা মাত্র যেটা পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ বলেন। এই যে স্যার, এগারো এগারো ধারায় যদি আমরা অ্যাপ্লিকেশনটা করি তাহলে শুধু 11 ধারার এই মানে 11 ধারাটা উল্লেখ করে দিব এরকম স্যার? না, 11 ধারার দরখাস্ত অ্যাকচুয়ালি হয় না। 11 ধারার দরখাস্ত হলো 7 আদেশের 11 দরখাস্ত। 7 আদেশের 11 বিধিতে আমরা যে আরজি খারিজের দরখাস্ত করি সেটা, জি সেখানে স্যার। সেটাই 11 ধারার দরখাস্ত। 11 ধারার দরখাস্ত আলাদা করে হয় না। ওই 7 আদেশের 11 বিধিতে আমি বলবো যে এই মামলাটা কি দ্বারা বারিত, রেস জুডিকাটা দ্বারা বারিত। ওই 7 আদেশের বাড়ি 11 তো। ঘ 4 নাম্বার যে ব্যাখ্যা আছে সেটা আছে যদি অন্য কোনো আইন দ্বারা কি হয় বারিত হয়, তাহলে রেস জুডিকাটা দ্বারা বারিত তো অন্য কোনো আইন দ্বারাই বারিত। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে স্যার। So, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা আজকের প্রশ্ন, আজকের পড়ায় চলে আসি। দেখেন সবাই ডিক্রি জারির দরখাস্ত মানে ইটা বের করেন। ডিক্রি জারি শুনেন, আমরা মোটামুটি যা পড়তেছি ওই এ দিয়ে আপনি ডিগ্রি দেওয়া নিয়ে আলাদা বই একটা বানানো যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তো ডিগ্রি জারি নর্মালি এত গুরুত্বপূর্ণ না, মানে যেসব প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ আছে তার ভিতরে ডিগ্রি জারি এত বেশি গুরুত্বপূর্ণ না, বাট আমাদের জানতে হবে কোনো কিছু আমরা ছাড়াছাড়ির কোনো কাজ নাই। মানে প্রশ্নর ক্যাটাগরি আবার এরকম যে কিছু কিছু প্রশ্ন হলো আমি খুব ভালোভাবে পড়ছি, কিছু কিছু পড়ছি ভালো হচ্ছে একটু কি কম, আর কিছু কিছু প্রশ্ন আমি জানি না তবে আসলে কি লিখতে পারবো, যাই আসুক না করে লিখতে পারবো। তো এই ডিগ্রি জারি মনে করেন যে আমাদের মানে মাঝামাঝি যে মানে জানতে হবে। তো দেখেন এখানে আমাদের যে সাজেশন, সেই সাজেশনের অনলাইন যারা আছেন তারা অবশ্যই আমাদের দেওয়ানি কার্যবিধি সাজেশন পেয়েছেন। কেউ পান না এরকম কেউ আছেন? আচ্ছা দেখেন, 1 নাম্বার প্রশ্ন আসছে যে 5-এর কথা বলছে ডিক্রি জারি বা এক্সিকিউশন অফ ডিক্রি বলতে কি বোঝায়, ডিক্রি জারি আসলে কাকে বলে, আর ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতি বা মোডস অফ এক্সিকিউশন আলোচনা করুন। তো আমরা সরাসরি 5-এর কতে চলে আসি, উত্তরে চলে আসি। 5-এর ক উত্তর দেখেন, উত্তরে আসার আগে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে একটা দেওয়ানি মামলায় ডিক্রি কাকে বলে, আগে ডিক্রিটা একটু বুঝি। ডিক্রি হচ্ছে ডিক্রির মাধ্যমে একটা দেওয়ানি মামলার কোনো পক্ষের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। আর ডিক্রি প্রদান করা হয় কি উভয় পক্ষের শুনে যুক্তি তর্ক মোটামুটি যা যা ফর্মালিটি আছে সব কিছু শেষ করার পরে যায় দেয় কি
আর ডিক্রির মাধ্যমে এক পক্ষ মামলায় জিতে আর এক পক্ষ মামলায় কি হারে। তো আবার অনেকে বলবেন যে স্যার ডিক্রি তো সেটা সেটা বাদ থাক, আপাতত এটুকু মনে করেন ডিক্রির মাধ্যমে এক পক্ষ জিতে এক পক্ষ কি হারে, এবং ডিক্রির কোন পক্ষের অধিকারকে কিসের মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্ধারণ করে, কি চূড়ান্ত ভাবে নির্ধারণ করে। এখন আমাদের দেওয়ানি মামলায় ধরেন বাদী মামলা করছে, বাদী আমাদের আনোয়ারুল হক সাহেব মামলা করছে অনুপের কাছে, আনোয়ারুল হক সাহেব 5 কোটি টাকা পায় অনুপের কাছে এই মর্মে অর্থ আদায় মামলা করছে। এখন আদালত সব কিছু শুনে মিলে যুক্তি তর্ক দিয়ে সাক্ষ্য গ্রহণ করে আনোয়ারুল হক সাহেবের ডিক্রি দিছে, মানে প্রমাণিত হলো যে ডিক্রি দিছে যে আনোয়ারুল হক সাহেব আসলেই অনুপের কাছে টাকা পাবে। তাইলে এই যে আনোয়ারুল হক সাহেবের পক্ষে আদালত ডিক্রি দিল, এই আনোয়ারুল হক সাহেব এই মামলায় আগে ছিল বাদী, যখন উনি ডিক্রি পেয়ে গেল উনি হয়ে গেল ডিক্রিদার, কি ডিক্রিদার। অর্থাৎ সহজ বাংলায় বললে যার পক্ষে ডিক্রি দেয় তার কি বলে ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার। এখন আনোয়ারুল হক সাহেব এত কষ্ট করে মামলা করলো, 2-3 বছর ধরে মামলা চলছে, ডিগ্রিও পাইছে, তবুও কিন্তু অনুপ টাকা দিতে এখনো বাধ্য না, অনুপ টাকা দিতে বাধ্য না। বরং আনোয়ারুল হক সাহেবকে আর একটা মামলা করতে হবে বা আর একটা আবেদন করতে হবে, সেটা বলে জারি মামলা। কি মামলা বলে জারি মামলা। মানে কি দায় ঠেকছে দেখেন, যে এক মামলা এতদিন ধরে জিতছে তারপরেও তার টাকা পয়সা পাচ্ছে না, উল্টো আবার এখন এসে কি করতে হবে জারি মামলা। মানে ওই ডিক্রির ফল ভোগ করার জন্য যে মামলা করে সেটারে কি বলে জারি মামলা। তাহলে ডিক্রির ফল ভোগ করার জন্য যে মামলা করে ডিক্রিদার সেটাকেই কি বলে জারি মামলা। এখন জারি মামলা তো আনোয়ারুল হক সাহেব করলো, এখন আদালতের কাজ হচ্ছে কি অনুপের কাছ থেকে 5 কোটি টাকা কি করা আদায় করা। তাহলে আদালত এখন ডিক্রিজারে বিভিন্ন পদ্ধতি আছে, আমরা বিস্তারিত পড়বো। ডিক্রিজারে দেখা গেলো যে অনুপের যদি 5 কাঠা জমি থাকে, তাহলে আদালত ওই 5 কাঠা জমি ক্রয় করে বিক্রয় করে যে টাকা হবে আনোয়ারুল হক সাহেব কি দিয়ে দেবে। আর যদি টাকা 5 কোটি দেওয়ার পরে আরো বেশি কিছু থাকে তাহলে বাকি টাকা কি করে দিবে অনুপ্রে ফেরত দেয়। এরকম ডিক্রিজারে বিভিন্ন পদ্ধতি আছে, বাট সহজ বাংলায় যদি বলতে পারি জারি মামলা কাকে বলে, যে ডিক্রির ফল ভোগ করার জন্য ডিক্রিদার ওই এখন ডিক্রিদার এই ডিক্রিজারি মামলাটা করবে কোথায় বিস্তারিত করবো। তার আগে বলি যে আদালত ডিক্রি দিছিল সে মানে আদি আদালত অ্যাকচুয়ালি, ডিক্রি যদি আপনার আপিল আদালত দিছে রিভিশন আদালত দিছে যাই দেখ না কেন, সে জারি মামলাটা করবে মূল যে বিচারিক আদালত, বুঝেন কিনা। যদি সহকারী জজ বিচার করে থাকে, হ্যাঁ আদি আদালত, সহকারী জজ বিচার করে থাকলে জারি মামলা কোথায় সহকারী জজ। যদি যুগ্ম জেলা জজ বিচার করে থাকে তাহলে জারি মামলা কোথায় যুগ্ম জেলা জজ আদালতে। সো তাহলে ডিক্রি জারির মামলা আমাদের সালাউদ্দিন বুলবুল ভাই বলেন তো কে করে। যে ডিক্রি পায় সে কিসের জন্য করে ডিগ্রির ফল ভোগ করার জন্য। ধন্যবাদ। তো আমরা ভূমিকাতে চলে আসি। দেখেন একটি দেওয়ানি মোকদ্দমায় আদালত কর্তৃক যে পক্ষের অনুকূলে ডিক্রি প্রদান করা হয় উক্ত পক্ষকে আন্ডারলাইন করেন ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার বলে। তো আদালত যার পক্ষে ডিক্রি দেয় তারে কি বলে ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার। ডিক্রি প্রাপ্তির সাথে সাথে ডিক্রিদার ডিক্রির ফল ভোগ করতে পারে না, বরং ডিক্রির ফল ভোগ করার জন্য ডিক্রিদারকে উক্ত ডিক্রি প্রদানকারী আদালতে পৃথক আবেদন করতে হয়। অর্থাৎ ডিক্রির ফল ভোগ করার জন্য ডিক্রিদার ডিক্রি প্রদানকারী আদালতে আন্ডারলাইন করে যে আবেদন করে তাকে জারি মামলা বা কি বলে এক্সিকিউশন কেস। সো তাহলে আপনাকে যদি বলে যে এক পরীক্ষায় জারি মামলা আসে না, আসছে কি এক্সিকিউশন কেস, তাহলে কি ধরে নেবেন জারি মামলা। এক্সিকিউশন মানে কি জারি, আর জারি মামলা কে করে যে ডিগ্রি পাইছে সে। আচ্ছা আমরা চলে আসি ডিগ্রি জারি। আপনি চেষ্টা করবেন কি যে যে কোনো প্রশ্ন যাই আসুক না কেন ওই যা পড়ছেন ওর ভিতরে একটু অন্য কথায় 2-4 কথা দিয়ে দিবেন কি ভূমিকা, মানে যা পড়ছেন মনে করেন ডিগ্রি জারি কি আপনি জানেন, তো ডিগ্রি জারির মধ্যে যা লিখবেন ওগুলা ছাড়াই 2-4 কথা আগে একটু কি নিয়ে আলোচনা করে নেবেন ভূমিকা। দেখেন তো প্রথমে যদি আমরা দেখি ডিগ্রি জারি বা এক্সিকিউশন অফ ডিগ্রি সাদা হ্যাঁ কোনো স্টাইল না, আপনি না দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ? মানে ওনার ইচ্ছা, মানে এটা কোনো স্টাইল না, মানে বিষয় হচ্ছে যে আপনি দিলেও পারেন না দিতেও পারেন, তবে আমি না হ্যাঁ প্যারা হিসেবে আমি আমার যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার একটা সারাংশ আমি আগে বলে নিচ্ছি, সেটাই হচ্ছে ভূমিকা। বুঝতে পারছেন, মানে আমি টোটালি এই প্রশ্নটায় কি বলবো তার 2-4 কথা আগে
শুরুতে আলোচনা করে দিলাম যাতে বুঝতে পারে যে এই জায়গায় আসলে কি আছে। সো এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে আমাদের ওই আমাদের ধর্মে যেরকম আছে আপনার নফল ইবাদতের মতো। নফল ইবাদত মানে হচ্ছে ফরজ না, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু সে কেউ যদি ইচ্ছা করে নফল রোজা রাখতে পারে, ওই 5 ওয়াক্ত ছাড়াও আলাদা কি নামাজ পড়তে পারে, তারা নিষেধ করে নাই। সো করলে করবে, না করলে নাই। বাট যে করে তারা তো আলাদা কি আলাদা মর্যাদা আছে, তাই। ঠিক আছে। আর ভূমিকা দেওয়ার অ্যাকচুয়ালি আপনি সবগুলা সময়ও পাবেন না, সবগুলাই কি সময়ও পাবেন না, কারণ অ্যাকচুয়ালি আপনি যখন সবগুলা প্রশ্ন লিখতে যাবেন, ভূমিকা আপনি বড় জোর প্রথম 2-3টে প্রশ্নে দিতে পারেন। আর ভূমিকা তো খুব বেশি না, মানে যাই আপনি মেইন কথায় লিখবেন তার 2-4 লাইন একটু শুরু উপরে লিখে দিলেন, তাই, এর বেশি না। হ্যাঁ, এই যে দেখেন, সো ডিক্রি জারি বা এক্সিকিউশন অফ ডিক্রি, সাধারণ অর্থে জারি অর্থ হলো আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, আদালতের, এটা আন্ডারলাইন করেন, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এটা করতেছে কে, আদালত। কোন ডিক্রি বা আদেশ, আন্ডারলাইন করেন, বলবৎ করা, যেন ডিক্রিদার ডিক্রির ফল ভোগ করতে পারে। অর্থাৎ ডিক্রি জারির জন্য যে আবেদন করা হয় তাই জারি মামলা নামে কি পরিচিত। ধরেন এই কথাটা, এটা বলে জারি মামলা, এটা বইতে আছে, আর ভূমিকাটা বানাইছি আমি নিজে, বুঝতে পারছেন? তাহলে এই যে যে কথাটা আছে এটার একটু সাজাই গুছাই আপনি এটার সাথে তুলনা করেন, যে কথাটা এখানে আছে সেটাই একটু সাজাই গুছাই লিখলে হয়ে যায় কি ভূমিকা। যে কোনো জিনিস মানে আপনার পরীক্ষায় পাশের পূর্ব শর্ত হচ্ছে যে বইতে যাই থাকুক না কেন ওই কথাটা আপনার মতো করে বলার একটা কি থাকতে হবে, মানে আপনার আহ মানে আপনার সামর্থ্য থাকতে হবে। দেখেন, তো আমরা যদি তাহলে জারি মামলা বলতে কি বোঝাচ্ছে, জারি অর্থ হলো যে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোনো ডিক্রি বা আদেশ বলবৎ করা, যেন ডিক্রিদার ডিক্রির ফল ভোগ করতে পারে, অর্থাৎ ডিক্রি জারির জন্য যে আবেদন করা হয় তাই কি নামে পরিচিত, জারি মামলা। পরেরটা দেখেন, যে দেওয়ানি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করবেন 36 থেকে 74 ধারা পর্যন্ত, এবং আদেশ 21-এর সর্বমোট 103টি বিধিতে ডিক্রি জারির পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো আপনারে ডিক্রি জারি সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধির কত ধারা থেকে কত ধারা, 36 থেকে 74, এবং আদেশ কত, 21। 21-এর মোট বিধি আছে কয়টা, 21 আদেশ হচ্ছে এত বড় আদেশ যে আমাদের অনেক, আপনাদের বার কাউন্সিলের কয়েকটা সাবজেক্টের সমান, সুনির্দিষ্ট প্রতিকার এসছে বড়, সাক্ষ্য আইনের সমান, তামাদির অনুচ্ছেদ গুলো বাদ দিলে তামাদি আইনের কয়েক, মানে তামাদি আইন যোগ করলে কয়েক, তামাদি আইন যোগ করলে হয় আমার 21 আদেশ। তো যাই হোক, আচ্ছা এখন আমরা চলে আসি, দেখেন প্রশ্নে জানতে চাইছিল যে ডিগ্রি জারি মামলা কি, প্রশ্নে জারি মামলা বলতে কি বোঝায় আর জারি বিভিন্ন পদ্ধতি। এখন একটু দেখেন ভাই, প্রশ্নে জানতে চাইছিল জারি মামলা বলতে কি বোঝান, তা আমরা সরাসরি জারি মামলা না লিখে আগে একটু ভূমিকা দিছি, তারপরে জারি মামলা কি এটা বললাম, তারপরে আমি বলতেছি যে দেখেন, যে আদালত ডিক্রি জারি করতে পারে বা যেখানে ডিক্রি জারির আবেদন করতে হয়, এটা কিন্তু আমার প্রশ্নে চাই নাই। সো এই এতটুকু লিখে আপনার যদি সময় থাকে আপনি লিখবেন, না থাকলে না লিখবেন, তবে এটা সংক্ষেপে লেখা ভালো, আপনার প্রশ্ন আরো তথ্য সমৃদ্ধ হচ্ছে আর কি। দেখেন, যে আদালতে ডিক্রি জারি করতে পারে বা যেখানে ডিক্রি জারির আবেদন করতে হয়, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ডিক্রি জারির আবেদন কোথায় করে। কোন ডিক্রি, আন্ডারলাইন করেন, বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত সহ যে আদালত কর্তৃক প্রদত্ত হোক না কেন, উক্ত ডিক্রি জারির আবেদন করতে হবে, গোল দিবেন, প্রথম বা আদি আদালতে। ডিক্রিটা যেই দেখ না কেন জারি মামলা করতে হবে কোথায়, আপিল আদালত ডিক্রি দেয়, এর একটা উদাহরণ দিতে পারবেন, পারবেন? আপিল আদালত কখন ডিক্রি দেয় এবং কখন জারি মামলা করবে, আপিল আদালত ডিক্রি দিলে জারি মামলা কখন করবে, উদাহরণ দিতে পারবেন? অনলাইন অফলাইন যারা আছেন, স্যার দেখেন আমি বলি, স্যার ধরেন, বিবাদী পক্ষ মামলায় হেরে গেলে আপিল আপিল করলে স্যার পরে আপিল আদালত থেকে বাদী পক্ষ না হলে ভাই নাই, ডিগ্রি পেলে তারপর আপনি বলেন। না, ধন্যবাদ। 144 তো প্রত্যার্পণ।
শোনেন, একটু আগে উদাহরণ দিলাম, আনারুল হক সাহেব টাকা পাই অনুপের কাছে, কয় টাকা? 5 কোটি। সেই মামলার বাদী ছিল কে? আনারুল হক। আনারুল হক সাহেব মূল মামলায় হারে গেছে। মূল মামলায় কি হারে গেছে, তাহলে আপিল করবে কে? আনারুল হক সাহেব। আনারুল হক সাহেব আপিলে দিচ্ছে, আপিল আদালত ডিক্রি দিচ্ছে যে না, আনারুল হক আসলে টাকা পাবে। তাহলে এই যে আপিল আদালত ছিল ডিক্রি, তাহলে আনারুল হক সাহেব ওই টাকা আদায়ের জন্য জারি মামলা করবে কোথায়? যে আদালতে চলমান আছে সে আদালতে। হ্যাঁ, বুঝতে পারছেন? প্রথম আদালতে। হ্যাঁ। আচ্ছা দেখেন, তো আমরা যদি দেখি, এটা দেখেন যে কোনো বুঝেন নাই, পেশ হয়ে গেছে। জি, হ্যাঁ হ্যাঁ, ডিক্রি দিল। হ্যাঁ, না 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 না, যে আদালত মূল মামলাটা বিচার ছিল সেই আদালতে। এই যে দেখেন, কোন ডিগ্রি বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত সহ যে আদালত কর্তৃক প্রদত্ত হোক না কেন, উক্ত ডিগ্রি জারি আবেদন করতে হবে প্রথম বা আদি আদালত। এই শব্দটা বলতেন, প্রথম বা আদি আদালত। এই অনলাইনে যারা আছেন বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি বুঝতে স্যার। পারছি। আচ্ছা দেখেন, দেওয়ানি কার্যবিধির 38 ধারা এবং 21 আদেশের 10 বিধিতে বলা হয়েছে যে ডিক্রি জারির আবেদন করতে হবে। দেওয়ানি কার্যবিধির কত ধারা? 38 ধারা এবং 21 আদেশের 10 বিধিতে বলা হয়েছে যে জারি মামলা কোথায় করতে হবে? দেখেন, ডিক্রি প্রদানকারী আদালতে, যে আদালত ডিক্রি দিছিল সে আদালতে, বা এই মর্মে নিয়োগকৃত অফিসারের নিকট। এই মর্মে নিয়োগকৃত অফিসারের নিকট। আর যে আদালত ডিক্রি জারির জন্য প্রেরণ করা হয়েছিল সে আদালত। ডিক্রি প্রদানকারী আদালত মানে অনেক সময় এরকম হয় না যে মূল আদালত ডিক্রি দিছে, তাহলে ওই আদালতে। আর নিয়োগকৃত অফিসারের নিকট, যে ক্ষেত্রে আদালত নাই কিন্তু কোনো অফিসারের দায়িত্ব দিছে, সেই ক্ষেত্রে অফিসারের নিকট আবেদন করবেন। আর যে আদালতে ডিক্রি জারির জন্য প্রেরণ করা হয়েছে, অনেক সময় এমন হয় যে 5 কোটি টাকা মামলা চলছে গোপালগঞ্জ উপজেলা জজ আদালতে, এখন জারি মামলা তো গোপালগঞ্জ উপজেলা জজ আদালতেই অনুপ করবে, মানে সরি আনারুল হক সাহেব করবে, কিন্তু দেখা গেল অনুপের সব সম্পত্তি আছে চট্টগ্রামের হাটহাজারীতে, গোপালগঞ্জে কিছু নাই। তাহলে গোপালগঞ্জের আদালত এই 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 ডিক্রির জারির জন্য পাঠাই দিবে চট্টগ্রামের হাটহাজারীর যে যুগ্ম জেলা জজ আছে সেই আদালতে। সেই আদালতে এই জারি মামলা কি করবে? কার্যকর, মানে সেই ডিক্রিটা কার্যকর করবে। আচ্ছা, আমরা চলে আসি ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতি। দেখেন, আন্ডারলাইন করেন যে ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতি, মানে একটা পদ্ধতি। ডিক্রি কিভাবে জারি করা যায়। উকিল মাদ্রাসা। এক এক মামলার পদ্ধতি তো এক এক রকম। দেখেন, আমি বলি অর্থের মামলায় দরকার কি? অর্থ। দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলায় দরকার কি? হয় স্বামীর না স্ত্রীর। স্থাবর সম্পত্তি দখলের মামলায় দরকার কি? আমার টাকা পয়সা তো দরকার না, আমিও স্থাবর সম্পত্তি চাই। বুঝেন কিনা? তো সকল ডিক্রি তো আর একভাবে কার্যকর করা যাবে না। তো ডিক্রি জারিরও বিভিন্ন পদ্ধতি আছে। তো দেখেন যে দেওয়ানি কার্যবিধির 51 ধারায় আন্ডারলাইন করাই আছে, ডিক্রি জারির গোল দিবেন 5 প্রকার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আমাদের প্রিলিমিনারি আচ্ছা। পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধির তে কয় ডিক্রি জারির কয় প্রকার পদ্ধতি আছে? কয় প্রকার বলেন তো? 5 প্রকার। এগুলা কিন্তু আমরা প্রিলিতে সব পড়েছিলাম। তারপরে দেখেন 5 প্রকার কি কি দেখেন। ডিক্রিভুক্ত, আন্ডারলাইন করেন, কোন সম্পত্তি অর্পণের মাধ্যমে, মানে আপনি এই সম্পত্তি অর্পণ করে কোন ধরনের মামলায়? স্থাবর বা অস্থাবর সম্পত্তি রিলেটেড মামলায়। যে আমি বললাম যে আমার আইফোন অনুপ নিয়ে গেছে, তাহলে আমি আইফোনের ফেরত পাওয়ার জন্য মামলা করছি অনুপের বিরুদ্ধে, দেওয়ানি মামলা, এবং আমি ডিক্রি পাইছি, তাই আদালত অনুপের কাছ থেকে আইফোনটা নিয়ে কারে ফেরত দিবে? আমারে, কারণ আমি তো আইফোন চাওয়ার জন্যই তো মামলাটা করছিলাম। তাহলে কোন সম্পত্তি কিসের মাধ্যমে? অর্পণের মাধ্যমে। অথবা আমার জমিতে অনুপ জোর করে থাকে, তাহলে আমি সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা করলাম, আমি ডিগ্রি পাইছি, তারপরেও অনুপ ওঠে না, তাহলে আমি জারি মামলা করলাম। জারি মামলা করলে আদালত কি করবে? অনুপরে বেদখল করে আমার আমার সম্পত্তি কি করবে? অর্পণ করবে। বুঝেন কিনা? জি। তারপরে দেখেন, কোন সম্পত্তি ক্রোক বা বিক্রয় দ্বারা অথবা ক্রোক বিহীন বিক্রয়ের মাধ্যমে। কোন সম্পত্তি ক্রোক বা বিক্রয়, ওই যে আনারুল হক সাহেব যে 5 কোটি টাকা পায়, এই 5 কোটি টাকা অনুপের কাছ থেকে আদায় করবে কেমনে? অনুপের যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি আছে এটা কি করবে? ক্রয় করবে বা কি করে বিক্রি করে দিবে নাকি? নাহলে 5 কোটি টাকা আদায় করবে কেমনে? জি। আচ্ছা, যদি এমন হয় যে নগদ টাকাই আছে, তাহলে তো শুধু ক্রয় করলেই হচ্ছে, বিক্রয় করার আর দরকার
নাই। আর যদি এমন হয় যে নগদ টাকা নাই, জায়গা জমি আছে, হীরার আংটি আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? সেটা ক্রয় করবে আগে, তারপরে বিক্রয় করবে। বুঝেন কিনা? কি চলে যাবে? নামাজ এখনো পড়েন নাই? আচ্ছা, নামাজ পড়ে আসেন, যান যান, নামাজের পর শুরু হোক। আমি তো বলছি আপনার নামাজ পড়ছেন। আর যেখানে ছিলাম সেটা একটু দেখি, যে আমাদের দুইটা পদ্ধতি অলরেডি পড়েছি, যে একটা হলো ডিক্রিভুক্ত কোনো সম্পত্তি অর্পণের মাধ্যমে, দুই নাম্বার কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় দ্বারা বা ক্রয়বিহীন বিক্রয়ের মাধ্যমে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো না? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে স্যার। দেখেন, দেনাদারকে গ্রেফতার বা কারাগারে আটকের দ্বারা, অনেক ক্ষেত্রে সম্পত্তি অর্পণের ব্যাপারও নাই বা ক্রয় বিক্রয়ও নাই, তখন দরকার হতে পারে কি? দেনাদারকে গ্রেফতার বা কারাগারে আটকের দ্বারা। এখন গ্রেফতার আর আটক একই জিনিস, বাট দেওয়ানি কারাগারে গ্রেফতার বা আটক কখন করে? ধরেন ওই অনুপের কোনো সম্পত্তি নাই, অনুপের 5 কোটি টাকা দেওয়ার মতো কোনো কি নাই, সামর্থ্য নাই, তাইলে আমরা জানি একটু পরে আসবানি যে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে 50 টাকা পর্যন্ত হইলে 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হলে 6 মাস। সো অনেক ক্ষেত্রে একটা দেওয়ানি মামলার প্রেক্ষিতে ওই সম্পত্তি অর্পণের মাধ্যমে বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ডিক্রিজারি সম্ভব নাও হতে পারে, সেই ক্ষেত্রে প্রয়োজন কি? গ্রেফতার বা আটক। পরেরটা দেখেন, রিসিভার নিয়োগের মাধ্যমে, যে ক্ষেত্রে যদি এরকম হয় বিষয়টা যে উপরের তিনটার কোনোটাই দরকার না, সম্পত্তিটা মানে ডিক্রিজারিটা করা যাবে কিসের মাধ্যমে? রিসিভার নিয়োগের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগের আদেশ দিতে পারে। এবং সবশেষে বলছে যে অন্য কোনো পন্থায় আদালত ডিক্রিজারির আদেশ দিতে পারে। অন্য কোনো পন্থা, যে উপরের চারটা ছাড়া যদি অন্য আরো যে কোনো পন্থা আদালতের কাছে যেটা কি মনে হয় যৌক্তিক মনে হয়, অন্য কোনো পন্থার মধ্যেও পন্থার মাধ্যমে আদালত ডিক্রিজারি করার আদেশ দিতে পারে। এখন এই যে যে পাঁচটা আমরা পড়লাম, এই পাঁচটা আমরা ব্যাখ্যা সহ পড়বো। দেখেন নিচেই 1 নাম্বার, 1 নাম্বার দেখেন, ডিক্রিভুক্ত কোনো সম্পত্তি অর্পণের মাধ্যমে। ডিক্রিভুক্ত কোনো সম্পত্তি কি অর্পণের মাধ্যমে। দেখেন 21 আদেশের আন্ডারলাইন করবেন, 31 বিধি অনুযায়ী গোল দেবেন অস্থাবর সম্পত্তি, এবং 35-36 বিধি অনুযায়ী 35-36-এ গোল দেন আর স্থাবর সম্পত্তির গোল দেন। 35-36 বিধি অনুযায়ী স্থাবর সম্পত্তি ডিক্রিদারকে অর্পণের মাধ্যমে আদালত ডিক্রি কার্যকর করতে পারে। তাহলে এটা আমাদের প্রিলিমিনারি পড়া। আপনাকে যদি বলে যে অস্থাবর সম্পত্তির ডিক্রি জারি করা হয় 21 আদেশের কত বিধিতে, আর যদি বলে যে স্থাবর সম্পত্তি ডিক্রি জারি করে কত বিধিতে, 35-36, বুঝেন কিনা? অস্থাবর সম্পত্তির মামলা, যে আমার দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্য খচিত যে কি বলে ওটা রে ভাই, যে পাত্র, পেয়ালা বা পাত্র নিয়ে নিয়ে গেছে অনুপ, তাহলে এখন আমি ওই পেয়ালাই চাই, তাহলে আমি যদি মামলায় ডিক্রি পাই, তাহলে অনুপের কাছ থেকে ওই জিনিসটা ফেরত আনবে 21 আদেশের কত বিধিতে, 31। কারণ পেয়ালা একটা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। আর যদি আমি কোনো স্থাবর সম্পত্তি জমির দখল টখল চাই, তাহলে জমির দখল আমারে ফিরিয়ে দিবে ডিক্রি জারির মাধ্যমে কত বিধি, 35 ও কত 36। খুব বেশি কি কঠিন মনে হচ্ছে? দেখেন, তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিক্রি জারি দেখেন 21 আদেশের 31 বিধি অনুসারে, মানে এটা আবার আমরা একটু বিস্তারিত করতেছি। 21 আদেশের 31 বিধি অনুসারে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি বা সম্পত্তির কোনো অংশের জন্য প্রদত্ত ডিক্রি জারি করা যেতে পারে। দেখেন আন্ডারলাইন করেন, উক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বা অর্পণ করে। উক্ত সম্পত্তি কি বাজেয়াপ্ত করে বা অর্পণ করে, বা বাজেয়াপ্ত বা অর্পণ করার সুযোগ যদি না থাকে, তাহলে দেওয়ানি কারাগারে কি আটক করে। অর্থাৎ ধরেন অনুপের কাছেও পিয়ালা আর নাই, তাহলে অনুপ্রে কি করবে? আটক করবে দেওয়ানি কারাগারে, বা দায়িকের সম্পত্তি কি করে প্রয়োগ করে, বা সম্পত্তি প্রয়োগ করতে পারে। তো এটা হলো আমার অস্থাবর সম্পত্তি আর ক্ষেত্রে ডিক্রি জারি পদ্ধতি, যা বলা হয়েছে 21 আদেশের কত বিধিতে, 31। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আদালত দেয়, এটা আপনার অপশন না, এটা যদি কি জারিকারী আদালত ওই সিদ্ধান্ত দেয়, বুঝতে পারছেন? আর আপনি বলতে পারবেন না যে আমার টাকা নাই, আমি ওই খাটবো 6 মাস কাটবো, এটা আপনার সিদ্ধান্ত না। এই যে আমি কতদিন একটা দেখলাম, যে আমাদের একটা প্রতিবেদন দেখলাম, যে চালের যে ব্যবসা ছিল রাজ্জাক সাহেব, ওনার জন্য কি চালের মিল, সে হঠাৎ একেবারে তৃণমূল একেবারে মানে গরিব থেকে ব্যবসা করে
কয়েকশো কোটি বা হাজার কোটি টাকার মালিক হয়েছিল চালের ব্যবসায়, কিন্তু উনি এখন দেউলিয়া হয়ে গেছে, উনার কাছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যাংক 470 না 78 কোটি টাকা পায়। কারণ এই দেউলিয়া হওয়ার কারণ কি? এই দেউলিয়া হওয়ার কারণ হচ্ছে 1985 সাল থেকে 2014 সাল পর্যন্ত ওনার ব্যবসা ঠিক ছিল। 2014 সালের পর থেকে দেশে ভারতীয় চাল আসা শুরু হয়, তখন থেকে ওনার ব্যবসায় লস যা শুরু হয়। আর সব শেষে করোনায় এসে সব ওনার যে যতগুলো মিল টিল এত টাকা ছিল করোনার সময়, ওই মিল ভাড়া, তারপরে কর্মচারীর বকেয়া বেতন টেতন সবকিছু দিয়ে ব্যবসার একেবারেই মন্দা অবস্থা, তারপরে এই দিয়ে তো উনি মানে জিরো থেকে হিরো হয়েছিল, আবার হিরো থেকে জিরো হয়ে গেছে। তো এখন ওনার কাছে ধরেন যারা এই যে বিভিন্ন ব্যাংক বা অন্যান্য যারা যে টাকা পয়সা পায় ওনার নামে তো ডেফিনেটলি মামলা করছে। আর মামলা করলে উনি আবার মামলা করছে যে দেউলিয়া ঘোষণার জন্য, যে আমি দেউলিয়া, আমার দেওয়ার মতো কিছু নাই। তো এই ক্ষেত্রে যদি আদালত চায় যে দেউলিয়া, তাহলে তার ওনার বিরুদ্ধে কিছু করতে পারবে না। আর যদি বলে যে টাকা পয়সা দিতে পারবে না, 6 মাস জেল খাটাবা, কারণ উনি তো স্বাচ্ছন্দ্যে রাজি যে এত এত কোটি টাকার বদলে যদি তাও তাও ওই 6 মাসের থাকা খাওয়ার খরচ দিবে কে? তারাই দিবে। তো এই যে দেখেন, আচ্ছা দেখেন, তো স্থাবর সম্পত্তি ডিগ্রি জারির ক্ষেত্রে যদি আপনি স্থাবর সম্পত্তি ডিগ্রি প্রাপ্ত হন, তাহলে সেটা জারি করা হয় কিভাবে দেখেন। 21 35 ও 36 বিধিতে ডিগ্রিদারকে আন্ডারলাইন করেন স্থাবর সম্পত্তি দখল অর্পণের মাধ্যমে ডিগ্রি কার্যকর করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। উক্ত বিধিসমূহ অনুযায়ী দেখেন এখানে একটা কথাই বলছে যে স্থাবর সম্পত্তি দখলে থাকা, আন্ডারলাইন করেন, দখলে থাকা দায়িত্বকে দখল হতে অপসারণ করে ডিগ্রিদারকে অর্পণ করা হয়। তাহলে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি আমার বেদখল করছিলেন, আমি দখল পুনরুদ্ধারে মামলা করলাম, আমি ডিগ্রি পাইছি, তারপর আপনি দখল ছাড়েন নাই, তাহলে জারি মামলা করছি, জারি মামলা করলে আদালত এসে আপনারা কি করবে? ভদ্রভাবে বের করে দিয়ে আমার দখল আমারে বোঝাই দেবে। এটাই হচ্ছে আপনার স্থাবর সম্পত্তির ডিগ্রি জারি। বুঝতে পারছেন? তো আমরা প্রিলিমিনারি যারা পড়ে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে যদি বলে যে অস্থাবর সম্পত্তির ডিগ্রি কত দাঁড়ায় ডিগ্রি জারি 21 আর যদি বলি স্থাবর সম্পত্তি ডিগ্রি জারি 21 ও 36 এবং স্থাবর সম্পত্তি ডিগ্রি জারির ক্ষেত্রে কি সম্পত্তি ক্রয় করতে পারে? দেখেন তো, এই যে এক ক্রোকের কথা বলা আছে না, দায়িত্বের কাছ থেকে অপর দায়িত্ব অপসারণ করে দখল কি বোঝাই দেবে। বাট অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কি করতে পারে? ক্রয় করতে পারে বা দেওয়ানি কারাগারে আটকও করতে পারে। আচ্ছা, আমরা দ্বিতীয় পদ্ধতিতে চলে আসি। দেখেন, দ্বিতীয় পদ্ধতি যেটা ছিল সেটা আছে কোন সম্পত্তি ক্রয় বা বিক্রয় দ্বারা বা ক্রয়বিহীন বিক্রয়ের মাধ্যমে অথবা ক্রয়বিহীন বিক্রয়ের মাধ্যমে। এটা যদি আমরা একটু দেখি, দেখেন যে দেওয়ানি কার্যবিধির 51 কত খ। এখন তানভীর বলেন এই যে যে 51 খ, এ জায়গায় ব্র্যাকেটটা কি ঠিক আছে কি নাই? কেন ঠিক আছে ব্যাখ্যা দেন। এটা অ্যামেন্ডমেন্ট না, এটা অ্যামেন্ডমেন্ট না। যদি অ্যামেন্ডমেন্ট হতো যে পরবর্তীতে নতুন ধারা যোগ করতে, তাইলে হতো 51 খ, কোনো ব্র্যাকেট থাকতো না। আর এই যে যে ক খ গ ঘ, এটা হলো 51 সাবসেকশন। বুঝতে পারছেন? মূল ধারা 51, সেটার সাবসেকশন হলো ক খ গ ঘ। এই কারণে যদি কোথাও ব্র্যাকেট থাকে তাহলে বুঝবেন যে এটা হলো ওই ধারার অংশ। আর যদি কোনো জায়গায় ব্র্যাকেট না থাকে বাট ক খ আছে, তাহলে ধরে নেবেন ওটা একটা কি ধারা? নতুন ধারা, যেটা পরবর্তীতে সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছে। তো আমরা নামাজের আগে শেষটা একটু পড়ি। দেখেন যে জারিকারক আদালত দায়িকের সম্পত্তি ক্রয় বা বিক্রয় দ্বারা বা ক্রয়বিহীন বিক্রয়ের মাধ্যমে ডিগ্রি কার্যকর করতে পারেন। আদালত সম্পত্তি ক্রয় করতে পারবে, আন্ডারলাইন করবেন, যদি আদালতের আঞ্চলিক এখতিয়ারের মাধ্যমে সম্পত্তি অবস্থিত থাকে। মানে যে আদালতে সম্পত্তি ক্রয় করতে পারবে কখন? যে যেখানে আপনি জারি মামলা করছেন ওই আদালতের এখতিয়ারের মধ্যে কি আছে? সম্পত্তি আছে। সাধারণত আন্ডারলাইন করেন অর্থের ডিগ্রির ক্ষেত্রে, যে যারা যারা প্রশ্ন করছিলেন প্রুফ কেমনে হয়, কি বলছে দেখছেন? সাধারণত কি ডিগ্রির ক্ষেত্রে? অর্থের ডিগ্রির ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে জারি কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। সো যদি আপনাকে বলে যে ক্রয় বা ক্রয়বিহীন বিক্রয়, এটা কোন ধরনের জারি মামলার ক্ষেত্রে করা হয়, কোন ডিগ্রি? অর্থের ডিগ্রি। সো এই খ পর্যন্ত থাক। আমাদের 10 মিনিটের বিরতি, নামাজের পর আবার আমরা পড়া শুরু করব। একটু কষ্ট করে থাকবেন সবাই ইনশাআল্লাহ। তাহলে বিরতির আগে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে
প্রথম যেটা যে আপনার কোনো সম্পত্তি অর্পণের মাধ্যমে, তো সম্পত্তি অর্পণের মাধ্যমে ডিক্রি জারি, এটা আসলে করা হয় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। আর দ্বিতীয়তে যেটা পড়লাম সেটা হচ্ছে যে ক্রয় বা বিক্রয়। ক্রয় বিক্রয় সাধারণত করা হয় কোন ধরনের মামলার ক্ষেত্রে? অর্থের মোকদ্দমার যে ডিক্রি, সেই ধরনের ডিক্রির ক্ষেত্রে। আচ্ছা, আমরা চলে আসি, দেখেন দেনাদারকে গ্রেফতার, দেনাদারকে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটক দ্বারা, এটা অ্যাকচুয়ালি যদি আমরা পড়ি, দেখেন ডিক্রি কার্যকর করার একটি পদ্ধতি হলো দেওয়ানি আদালতে দায়িত্বকে আহ দেওয়ানি পদ্ধতি হলো দেওয়ানি আদালতের দায়িত্বকে গ্রেফতার এবং আটক করা। ভাষাটা ঠিক হয় না, এখানে একটু ঠিক করতে হবে। লেখনের ডিগ্রি কার্যকর করার একটি পদ্ধতি হলো দায়িত্বকে গ্রেফতার এবং দেওয়ানি কারাগারে আটক করা, এটা লিখতে পারেন। সো এটা লেখেন যে ডিগ্রি কার্যকর করার একটি পদ্ধতি হলো দায়িত্বকে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে প্রেরণ, এই শব্দটা লেখেন, দায়িত্বকে গ্রেফতার। তো এখানে কাটবেন হচ্ছে কি, আমি আবার একটু বলি যে ডিগ্রি কার্যকর করার একটি পদ্ধতি হলো এই দেওয়ানি আদালতে, এই দুইটা শব্দ কেটে দেন, দেওয়ানি আদালতে এই দুইটা শব্দ কেটে দেন, কাটছেন, লিখবেন যে দায়িত্বকে গ্রেফতার এবং দেওয়ানি কারাগারে আটক রাখা, দেওয়ানি কারাগারে আটক রাখা, এটা লিখলে হবে। দেওয়ানি কারাগারে আটক রাখা। সো এটা যদি আমরা একটু দেখি, দেখেন যে আন্ডারলাইন করেন, 51 ধারায় বিধান করা হয়েছে যে অর্থের ডিক্রির ক্ষেত্রে আদালত সর্বপ্রথম কেন দায়িত্বকে কারাগারে আটক রাখবে না সেই মর্মে কারণ দর্শানোর সুযোগ দিবে। আগে বলবে যে কেন আপনাকে কারাগারে আটক রাখা হবে না, এবং দায়িত্ব যদি কারণ দর্শাতে ব্যর্থ হয় কেবলমাত্র সেই ক্ষেত্রেই জারিকারক আদালত দায়িত্বকে গ্রেফতার বা আটক করতে পারে। বুঝতে পারছেন? এছাড়া নিচে একটু লেখেন যে এছাড়া দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রেও স্বামী বা স্ত্রীকে দেওয়ানি কারাগারে আটক করতে পারে। কি লিখবেন? এছাড়া দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের ডিক্রির ক্ষেত্রেও, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের ডিক্রির ক্ষেত্রেও স্বামী বা স্ত্রীকে গ্রেফতার করে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। তাহলে যদি আপনাকে বলা হয় যে দেওয়ানি কারাগারে গ্রেফতার বা আটক করা হয় কোন ধরনের দেওয়ানি মামলার ক্ষেত্রে? অর্থের মামলার ক্ষেত্রে হতে পারে, অথবা কি আপনার দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার। এখন অনেকে যারা বুঝেন না যে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার কি, সেটা হচ্ছে যে অনেকটা আমরা পরে বিস্তারিত পড়বো, তারপরে আপনাদের বলি যে অনেক ক্ষেত্রে এমন হয় যে হাজবেন্ড রাজি বাট ওয়াইফ সংসার করতে রাজি না, বা আবার ওয়াইফ রাজি কিন্তু হাজবেন্ড সংসার করতে ইচ্ছুক না। তাহলে স্বামী বা স্ত্রী যে কোনো, যে সংক্ষুব্ধ সে পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য, মানে সে সংসার করতে চায়। তখন ধরেন যদি এরকম হয় যে আমাদের তানভীর সংসার করতে চায়, ওনার ওয়াইফ সংসার করতে চায় না, এখন তানভীরের পক্ষেই আদালত ডিক্রি দিল, তার মানে দায়ী কে, জায়গা কে? তানভীরের ওয়াইফ। এখন ডিক্রি যদিও তানভীর পাইছে, কিন্তু দেওয়ানি আদালত কিন্তু অ্যাকচুয়ালি তানভীরের ওয়াইফে বাধ্য করতে পারবে না যে আপনি সংসার করেন। তো এই আর কি, তাহলে ওখানে ওনারা কি করতে পারে ভাই? দেওয়ানি কারাগারে বড় জোর পাঠাইতে পারে দেওয়ানি কারাগারে, কিন্তু জোর করে সংসার করাইতে পারবে না। দেখেন রিসিভার নিয়োগের মাধ্যমে, রিসিভার, সালাউদ্দিন বুলবুল ভাই বলেন তো রিসিভার কি ভাই? মানে আদালতের মাধ্যমে কাউরে করা। কি করা বলেন? সজল, রিসিভার কি? যে কাজটা আদালত স্বয়ং নিজে করতে পারে, কোনো ব্যক্তি বা কাউকে দিয়ে সেই কাজটা করানো। সেটা কমিশন হয়ে গেল না? কমিশন সেটা রিসিভার হলো না, সে কি হলো? কমিশন। রিসিভার কি? তত্ত্বাবধায়ক সম্পত্তি
তত্ত্বাবধানকারী। দায়িত্ব দায়িত্ব অনেক ক্ষেত্রে আদালত দেখতে পারে যে ওই সম্পত্তিটা বাদীর দখলেও নাই, বিবাদীর দখলেও নাই, বাট ওই সম্পত্তিটা আদালত যদি ক্রোক করে বা আদালত যদি তার দখলে রাখতে চায়, কারণ আদালতের বিচারক তো আর ওই জায়গায় ঘরে যাই থাকতে পারবে না, দেখাশোনার দায়িত্ব তো আর একজনের নিতে হবে, সেটাকে বলে কি তত্ত্বাবধায়ক, সেই হচ্ছে আপনার রিসিভার। সো এক্ষেত্রে আদালত জারি মামলার ক্ষেত্রেও রিসিভার নিয়োগ করতে পারে। দেখেন, জারিকারক আদালত যদি সন্তুষ্ট হয় যে প্রকৃত সম্পত্তি বিক্রয়ের পরিবর্তে রিসিভার নিয়োগ বিক্রেতার এবং দায়িক উভয়ের জন্য অধিকতর মঙ্গলজনক, অর্থাৎ আদালত দেখলো যে বিক্রয় না করে রিসিভার নিয়োগ করলেই এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগের আদেশ দিতে পারে। তবে রিসিভার নিয়োগ আন্ডারলাইন করবেন আদালতের বিবেচনামূলক ক্ষমতা। রিসিভার নিয়োগ কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। অনেক সময় এরকম হয় না, দেখেন এইভাবে চিন্তা করেন যে 5 কোটি টাকা, সেই আগের উদাহরণেই ফেরত যাই, যে রিসিভ আপনার 5 কোটি টাকা পায় হচ্ছে আনোয়ারুল হক, কার কাছে? অনুপের কাছে। এখন আনোয়ারুল হক সাহেব ডিগ্রি পাইছে, ডিগ্রি পাওয়ার পরে জারি মামলা করছে, জারি মামলা করার পর এখন জারিকারক আদালত অনুপের দেখলো যে 5 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আদালত প্রথমেই বিক্রি করতে চাচ্ছে না, আদালত আগে কি করছে? ক্রোক করছে। ক্রোক করা মানে ওই ওই জমি তো আর অনুপের হেফাজতে নাই, তাহলে ওই জমি এখন দেখাশোনার জন্য আদালত ক্রোক করে আনোয়ারুল হক সাহেবকে বললো যে ক্রোক করলো, আপনি এতদিনের মধ্যে টাকা দেন, নাহলে কিন্তু বিক্রি করে ফেলবো। এখন যতদিন ক্রোক করা অবস্থায় আছে ওই জমি দেখাশোনার জন্য একজনের লাগবে না? লাগবে কিনা বলেন? তাহলে ওই জমি দেখাশোনার জন্য সদল্য নিয়োগ দিল যে যতদিন পর্যন্ত আনারুল কোনো এই জারি মামলা নিষ্পত্তি না হচ্ছে বা যতদিন ক্রোক করা আছে ততদিন পর্যন্ত সদল তুমি এই জমির কি দেখাশোনা করবা। এটাই হচ্ছে কি রিসিভার নিয়োগ। দেখেন, তবে রিসিভার নিয়োগ আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। উনি নিয়োগ করতেও পারে আবার না নিয়োগ করতে পরে। দেখেন যে এই ক্ষেত্রে ডিক্রিদারকে আন্ডারলাইন করেন অবশ্যই প্রমাণ করতে হবে যে রিসিভার নিয়োগ ব্যতীত কোনো কার্যকর পন্থা নেই। তবে এই ক্ষেত্রে আদালত যদি রিসিভার নিয়োগ করতেই চায়, তবে যিনি দায়িক আনারুল হক সাহেবের দেখাইতে হবে যে ওনার এই জায়গায় রিসিভার নিয়োগ ছাড়া আর কোনো কার্যকর পন্থা নাই। এবং আমরা সবশেষে চলে আসি, দেখেন যে অন্য কোনো পন্থায়, অন্য কোনো পন্থায় আদালত ডিগ্রি জারির আদেশ প্রদান করতে পারে। অন্য কোনো পন্থা কি কি? দেখেন, উপরিলিখিত পন্থায় যে সকল ক্ষেত্রে আন্ডারলাইন করে ডিগ্রি জারি করা যায় না, উপরে যে কয়টা পদ্ধতি বললাম 4টা, ওই 4টার ক্ষেত্রে যদি ডিগ্রি জারি করা না যায়, শুধুমাত্র সেই সকল ক্ষেত্রেই দেওয়ানি কার্যবিধির 51 উমা ধারা প্রযোজ্য হবে। যেমন যে ক্ষেত্রে বিক্রিকৃত সম্পত্তি ক্রোকযোগ্য কিন্তু ক্রোকের পন্থা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বিধান নেই, মানে বলছে যে ক্রোক করা ডিগ্রি এই সম্পত্তি ক্রোক করা যাবে, কিন্তু ক্রোকের সুনির্দিষ্ট বিধান আমাদের দেওয়ানি কার্যবিধিতে যদি কি থাকে, না থাকে, সেই ক্ষেত্রে 51 উম ধারা অনুযায়ী আদালত অন্য কোনো যৌক্তিক পন্থায় ডিগ্রি জারি করতে পারে। সেক্ষেত্রে আদালত তার যে ইনহেরেন্ট পাওয়ার সেটা অ্যাপ্লাই করে অন্য কোনো পন্থায় ডিগ্রি জারি করতে পারে। সো যদি এই যে আমরা পড়লাম, আপনি এখানে তাহলে আমার মনে রাখতে হবে যে ডিক্রিদার ডিক্রির ফল ভোগ করার জন্য যে আবেদন করে সেটাই বলে কি জারি মামলা। জারি মামলা করতে হয় আদি আদালতে। তারপরে জারি মামলার আপনার ডিক্রি জারির পদ্ধতি আছে 51 ধারায় কয়টা? 5টা। 5টার ভিতর প্রথম যেটা ছিল সেটা হলো কোন সম্পত্তি অর্পণের মাধ্যমে, মানে দায়িকের কাছ থেকে কোনো সম্পত্তি নিয়ে ডিক্রিদারকে সম্পত্তি অর্পণ করা, যেরকম আমার স্থাবর অস্থাবর সম্পত্তি। তারপরে আমরা পড়লাম হচ্ছে আপনার ক্রোক বা বিক্রয়ের মাধ্যমে, যেরকম অর্থের মামলার ক্ষেত্রে নাকি, অর্থের মামলার ক্ষেত্রে। তারপরে 3 নম্বরে আমরা পড়ছি কি দেনাদারকে কারাগারে, দেওয়ানি কারাগারে আটকের মাধ্যমে। দেওয়ানি কারাগারে আটক আপনার অর্থের মামলাও হতে পারে, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলাও হতে পারে। 4 নম্বরে পড়লাম হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে, এবং সবশেষে পড়লাম কি অন্য কোনো পন্থায়। তো এগুলো অ্যাকচুয়ালি যে মুখস্থ করতে হবে এমন কোনো কথা না, আপনি যদি 2-1 বার পড়েন বা লেকচার দেখলেও একসময় আপনার মনে গেঁথে যাওয়ার কথা আর কি। তো আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। খ 16 বিজিএস পরীক্ষায় সর্বশেষ যে বিজিএস পরীক্ষা হলো, এখানে এই প্রশ্নটা এসেছে যে an executing court cannot go beyond decree, এই নীতির ব্যতিক্রম। an executing court মানে কি? মানে জারিকারী আদালত, যে আদালত জারি করে সেটার জারি মামলা যে জায়গা করা হয় সেটারে কি এক্সিকিউটিং কোর্ট। ক্যান নট গো মানে যেতে পারে না বিয়ন্ড ডিক্রি, মূল যে ডিক্রি সেটার বাইরে জারিকারী আদালত কিছু করতে পারবে না। বলতেছে যে ডিক্রিতে যদি থাকে, ডিক্রিতে তো বলা আছে যে আনোয়ারুল হক 5 কোটি টাকা পাবে, কার কাছে? অনুপের কাছে। আনোয়ারুল হক 5 কোটি টাকা জারি, 5 কোটি টাকার জন্য
জারি মামলা করছে, তাহলে আদালত তো জারিকারক আদালত ওই 5 কোটি টাকাই তো আদায় করতে পারবে, এর বেশি তো পারবে না। বুঝেন কিনা? এখন আনারুল হক এই 5 কোটি টাকা তো চাইছেই, আর এতদিন যে দেরি হয়েছে এই মনে সুদও চাইছে। বুঝতে পারছেন? কিন্তু ওই মূল ডিক্রিতে সুদের কোনো কথা উল্লেখ নাই। তাহলে এই সুদের জিনিসটা আমি কার কাছে এক্সট্রা চাইতেছি? কোন আদালতে? ডিগ্রি জারিকারক আদালতে, জারিকারক আদালত, তাই নাকি? তো এখন এই সেন্টেন্সটা দ্বারা বোঝাইতে যাচ্ছে যে যে an executing court মানে একটি জারিকারক আদালত ক্যান নট গো বিয়ন্ড ডিক্রি, যে ডিক্রিতে যা আছে এর বাইরে যেতে পারবে না, এই নীতির কোনো ব্যতিক্রম আছে কিনা। মানে তাহলে যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে যে যে ওই যে সুদের টাকা আনারুল হক এক্সট্রা চাইলো 5 কোটি টাকার, এটা কি জারিকারক আদালত আদেশ দিতে পারবে কি পারবে না? বুঝতে পারছেন? তো এটা অ্যাকচুয়ালি আমরা পড়বো যে কিছু কিছু ক্ষেত্রে পারে না, কিছু কিছু ক্ষেত্রে কি পারে। কেমনে পারে একটু দেখি, আসেন আমরা একটু পড়ি। দেখেন যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর আন্ডারলাইন করেন 42 বক্তব্য অনুসারে, ধারা কত? 42 শব্দটা বলতেন। 42 ধারার বক্তব্য অনুসারে যে আদালতের নিকট ডিক্রি জারির জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালত ডিক্রি প্রদানকারী আদালতের ন্যায় একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এক্ষেত্রে ডিক্রি জারিকারী আদালত, আন্ডারলাইন করবেন, এক্ষেত্রে ডিক্রি জারিকারী আদালত ডিক্রি দানকারী আদালতের সিদ্ধান্তকে অতিক্রম করতে পারে না। মানে ডিক্রি যে আদালত দিছে সেই আদালত ডিক্রিতে যাই করার কথা বলছে জারিকারী আদালতও কি তাই করবে, এর বেশি কিন্তু সে করতে পারবে না, বা এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আন্ডারলাইন করে জারি আদালতের ডিক্রি বহির্ভূত কোনো প্রতিকার দেওয়ার ক্ষমতা নাই। জারি আদালতের ডিক্রি বহির্ভূত কোনো প্রতিকার দেওয়ার ক্ষমতা নাই। একটু আগে বললাম না, আপনি যে 5 কোটি টাকার সাথে কি চাইতেছেন? সুদ চাইছেন। এই সুদের কথা কি মূল জারি মামলায় আছে? তাহলে আমি জারিকারী আদালতে এসে নতুন এই জিনিসটা উঠাইছি যে আমার সুদও দিতে হবে। এখন এই জারিকারী আদালতের এই দেওয়ার ক্ষমতা আছে কিনা দেখেন। তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে, তা নিম্নে দেওয়া হলো। দেখেন ব্যতিক্রম হচ্ছে কি কি, আমরা একটু ব্যতিক্রম দেখি। সেটা প্রথম যেটা, যে ডিক্রি প্রদানকারী আদালত এখতিয়ারবিহীন হলে তখন জারি আদালত এই বিষয় বিবেচনা করতে পারবে। ডিক্রি প্রদানকারী আদালত মানে যে আদালত ডিক্রি দিছে, অনেক ক্ষেত্রে যদি এরকম হয় যে ওই আদালতের ডিক্রি দেওয়ারই ক্ষমতা ছিল না, কিন্তু সে কি দিয়ে দিছে? ডিক্রি দিয়ে দিছে। তাহলে যে আদালতে জারি মামলা করছেন সেই আদালত ওই ডিক্রির বাইরেও কিছু দিতে পারে, মানে সেই ক্ষেত্রে ওনার ইন্টারফেয়ার করার ক্ষমতা আছে। অনেক ক্ষেত্রে এমন হয় না, আমরা যখন ফৌজদারি কার্যবিধি আমরা পড়ছিলাম, মনে আছে কিনা, 529 ধারা, ফৌজদারি কার্যবিধি 529 ধারায় বলছে যে যে সকল অনিয়ম করলে সেটা বাতিল হবে, আর অনিয়ম না করলে বাতিল, মানে অনিয়ম করলে বাতিল হবে আর কোন নিয়ম করলে বাতিল হবে না। মানে যে কাজ করার অধিকার ধরেন একটা আদালতের নাই, 164 করার ক্ষমতা আদালতের নাই, কিন্তু সে ম্যাজিস্ট্রেট 164 করছে। সম্পত্তি প্রয়োগের ক্ষমতা নাই, বাট সে কি করছে। ঠিক একই ভাবে আমি যদি এইভাবে করে বলি যে ডিক্রি দেওয়ার ক্ষমতা ধরেন আদালতের নাই, বাট সে কি দিয়ে ফেলছে, তাহলে সেই ক্ষেত্রে ডিক্রি যে জারি মামলা যে আদালতে করছে সে আদালত কিন্তু হস্তক্ষেপ করতে পারে, বা ওই ডিক্রির বাইরে গিয়েও সিদ্ধান্ত দিতে পারে। আচ্ছা, বুঝেন কিনা বুলবুল সাহেব, অনলাইনে যারা আছেন? আচ্ছা, পরেরটা দেখেন। আমরা যদি পরের পয়েন্টটা দেখি, এখানে বলতেছে ডিক্রিতে যদি অস্পষ্টতা দেখা যায় সেক্ষেত্রে জারি আদালত মকদ্দমার রায় এবং প্লিডিংস পর্যালোচনা করে, আন্ডারলাইন করেন, ডিক্রির প্রকৃত বা স্পষ্ট রূপ উদ্ঘাটন করতে পারেন। অনেক ক্ষেত্রে এরকম আছে যে যে কথা বললাম যে ডিক্রিতে যে 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 জিনিসটা আনোয়ার হক সাহেব সুদের কথা দাবি করছে, এই সুদ দেওয়া যাবে কি যাবে না এই রিলেটেড কোনো কথা ধরেন ওখানে মূল ডিক্রিতে স্পষ্ট ভাবে বলা নাই, তাহলে সেই ক্ষেত্রে ডিক্রি জারিকারক আদালত ওই যে যে রায় বা প্লিডিং সেগুলা পর্যালোচনা করে উনি কোনো সিদ্ধান্ত দিতে পারে, সেই ক্ষমতা ওনার আছে। এটা হলো ব্যতিক্রম। এই যে আমরা 4টা পয়েন্ট পড়তেছি, এই 4টা পয়েন্ট হচ্ছে কি ব্যতিক্রম। তারপরে দেখেন ডিক্রি ব্যর্থবোধক হলে, অ্যাম্বিগিউয়াস, ব্যর্থবোধক বুঝেন? আমাদের আরিফ সাহেব নাই, ওনারা যখন আমি প্রশ্ন করি উনি সবকিছু সবসময় ব্যর্থবোধক উত্তর দেয়, মানে এক জিনিস নিয়ে পেঁচায় আর কি। ব্যর্থবোধক মানে হচ্ছে যে ডিক্রিতে কি লেখা আছে অ্যাকচুয়ালি ওই জিনিসটা পড়ে কি বোঝা যাচ্ছে না, ক্লিয়ার না। সো ব্যর্থবোধক হলে সেক্ষেত্রে ডিক্রির সঠিক অর্থ উদ্ঘাটন করতে পারে। সো যদি কোনো ক্ষেত্রে ডিক্রি আপনার কি হয়
ব্যর্থবোধক হয় সেক্ষেত্রেও আদালত ডিগ্রি জারিকারী আদালত উনি সঠিক অর্থ উদ্ঘাটন করার জন্য ওই ডিগ্রির বাইরে যেতে পারে। সবশেষে যেটা দেখেন, ডিগ্রির পরে যে পরিমাণ টাকা সুদ হিসেবে প্রাপ্য হয়েছিল তার ডিগ্রির অর্থের সাথে যোগ করার আবেদন মঞ্জুর করতে পারেন। এটা একটা রেফারেন্স দেখেন, আন্ডারলাইন করেন 35 বিএলডি এডি 131। মনে না থাকলে থাকলো, না থাকলে লিখবেন কি উচ্চ আদালতের সিদ্ধান্ত, কারণ এই কেস রেফারেন্স লিখে কেউ পাস করে না, কেস রেফারেন্স না লিখে কেউ ফেল করে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার যদি মনে থাকে দিবেন, না থাকলে নাই। তো যে ডিগ্রির পরে যে পরিমাণ টাকা সুদ হিসেবে প্রাপ্য হয়েছিল তার ডিগ্রির অর্থের সাথে যোগ করার আবেদন মঞ্জুর করতে পারে। সো আপনার অ্যাকচুয়ালি যদি ধরেন এই অ্যান এক্সিকিউটিং কোর্ট ক্যান নট গো বিয়ন্ড ডিগ্রি, এই নীতির ব্যতিক্রম হুবহু এই প্রশ্নটা আসছে 5 মার্ক। বুঝতে পারছেন? তাহলে আপনি এই যে যতটুকু এই জায়গায় লিখছি এইটুকু লিখলে হবে না। এটার সাথে আপনি আগে লিখবেন ওই যে ডিগ্রি কি, ডিগ্রি জারি মামলা কে করে, জারি মামলা কি, কোথায় করে। তারপরে আপনি বলবেন যে এই অ্যান এক্সিকিউটিং কোর্ট ক্যান নট গো বিয়ন্ড দ্য ডিগ্রি, এই নীতি বলতে বোঝানো হচ্ছে যে ডিগ্রি প্রদানকারী জারিকারী আদালত, ডিগ্রি প্রদানকারী আদালত যে সিদ্ধান্ত দিতে এর বাইরে যেতে পারবে না বা হস্তক্ষেপ করতে পারবে না। বোঝেন কিনা? তবে বিশেষ কিছু ব্যতিক্রম প্রেক্ষাপটে ডিগ্রি জারিকারী আদালত ডিগ্রি প্রদানকারী আদালতের সিদ্ধান্তকে হস্তক্ষেপ করতে পারেন। উচ্চ আদালতের বিভিন্ন নজির এবং বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলো বলা হয়েছে। নিম্নে যে ডিগ্রি জারিকারী আদালত কখন হস্তক্ষেপ করতে পারে এই ব্যতিক্রম সমূহ আলোচনা করা হলো। তখন এই সাইডটা আপনি আপনার মতো আলোচনা করলেন, তারপরে এই যে সাইডটা আপনি লেখছেন, এটা লেখার পরেও আপনি বলবেন যে তাই আলোচনার পরিশেষে বলা যায় যে ব্যতিক্রম কিছু প্রেক্ষাপটে ডিগ্রি জারিকারী আদালত ডিগ্রি প্রদানকারী আদালতের সিদ্ধান্তকে হস্তক্ষেপ করতে পারে। বুঝেন কিনা? মানে তাহলে আপনার উত্তরটা একটু স্বয়ংসম্পূর্ণ হয় আর কি। ধরেন সরাসরি ডিগ্রি, একটু ডিগ্রি কাকে বলে একটু দিয়ে দিলেন, বা ডিগ্রি জারিকারী আদালত ডিগ্রি জারি মামলা কে করে, এই কথাগুলো বলে তারপরে এই তো উত্তর খুব বেশি না তো, যে কয় 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 কথা। ধরেন যদি 5 নাম্বারে বলে 5 নাম্বারে এইটুকু লিখলে হয়, আর একটু লিখতে হবে না? ধন্যবাদ। কে বুঝেন নাই বলেন? অনুপ সাহেব, আনোয়ার হক সাহেব কি ঘুম আসতেছে নাকি, না রাগ হচ্ছে? যা ডিগ্রি জারি করতে করতে কি আবার ঘুম টুম আসতেছেন? আমি যথেষ্ট যাতে আপনারা বুঝতে পারেন সেইভাবেই চেষ্টা করতেছি। তারপরে দেখেন, স্যার ওখানে তাহলে ডিগ্রি, স্যার ওখানে তাহলে ডিগ্রির সংজ্ঞাটা একটু উল্লেখ করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি ভালো হয়। কত প্রকার একটু হালকা টাচ দিতে হবে। ধরেন বাসায় মেহমান আসলে যদি সময় থাকে আগে একটু মালটা চা বিস্কুট এগুলা খাওয়াইয়ে তারপর ভাতে যাওয়া উচিত নাকি? জি নাকি স্যার, সরাসরি জি স্যার। ভাত খা আগে? হ্যাঁ স্যার। তাই। এখন সময় যদি না থাকে ধরেন একেবারে দুপুরে মেহমান যদি কয় যে না আমার সময় নাই, আসল কোর্সেই চলে যায়, তো সেটা হলো ভিন্ন কথা। ধরেন আপনার হাতে আর সময় নাই, এই প্রশ্নই আছে, এখন ওইগুলো লেখার আবার সময় নাই, তাহলে সরাসরি এই জায়গায় চলে আসতে হবে। তো আবার যদি বলেন যে তুমি কি, আপনি কি গিয়ে খাবেন নাকি খেয়ে এসেছেন? স্যার, স্যার মেহমানকে স্যার আগে খাওয়ালে তো তার মানে খিদাটা নষ্ট হয়ে যাবে যদি সামান্য কিছু খাওয়ানো হয়। এটা নষ্ট হয়ে যাবে না, এটা দেখেন হ্যাঁ সেই আদালতে আপনি করতেছেন, বাট তখন সেই আদালতটা জারিকারী আদালত, সেটা বিচারিক আদালত না। সেই আদালতে আপনি করতেছেন, আপনার প্রশ্ন হলো যে ওই আদালতে তো ডিক্রি দিল, তাই ওই আদালতে ডিক্রি দিল, আবার ওই আদালতে তো জারি মামলা আমি করতেছি, তাহলে ওই আদালতে যখন সে ডিক্রিটা দিছিল তখন সে ছিল বিচারিক আদালত। আর এখন আপনি যে আবেদনটা করতেছেন এটা হচ্ছে কি জারি আবেদন। আর সব সময় যে আপনার ওই ওই আদালতে যে ডিক্রি দেয় বিষয়টা তো তা না, অনেক সময় আপিল আদালতও দিক নির্দেশনা দিয়ে দিতে পারে যে এলো ডিক্রি। বুঝেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ জারি মামলা তো নিচেই করতে হবে। জি হ্যাঁ, জি
জি হ্যাঁ হ্যাঁ এখতিয়ারবিহীন আদালত ধরেন অনেক ক্ষেত্রে আপিলের যদি এরকম হয় যে আপিলের আদালত ওই সিদ্ধান্ত ডিক্রি দেওয়ার কোনো ক্ষমতা নাই, তাহলে আপনি ওই যে আদালত বিচারিক আদালত ওই মামলাটা বিচার করছে কোন আদালত সেই আদালতে করবেন। মেইন কথা যে আপনি এখতিয়ারবিহীন আদালত হোক আর যা হোক ওই মামলাটার বিচার হয়েছে না, নাকি হঠাৎ করে এই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে যে এখতিয়ারবিহীন হইলে আবার কোন আদালতে করবেন, তাই? এখতিয়ারবিহীন ধরেন অনেক ক্ষেত্রে এরকম হয়, আমি উদাহরণ শুনেন যে আগে ধরেন গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া নিয়ে ধরেন নাম ছিল, আগে শুধু গোপালগঞ্জই নাম ছিল, 5টা থানা নাই, 5টা থানা নাই। তা যখন ডিক্রিটা দিছে তখন ছিল গোপালগঞ্জ আদালত, কিন্তু যখন জারি মামলা করতে গেল তখন দেখা হলো যে গোপালগঞ্জ বিভক্ত হয়ে গেছে 5টা থানায়, এবং ওই 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 যে আদালত ওই গোপালগঞ্জ আদালত নামে আর কোনো আদালত নাই। তখন যে এখন তাইলে আপনি জারি মামলা কোথায় করবেন, বুঝেন কিনা? তাইলে আমি দেখবো যে আগে গোপালগঞ্জ যে আদালতের এখতিয়ার ছিল, এখন নতুন যে নাম হয়েছে, ধরেন গোপালগঞ্জের নাম যদি এখন নতুন থানায় নাম হয় ধরেন কোটালীপাড়া, তাহলে আমার করতে হবে কোথায়? জারিকারী আদালত সেই জায়গা। মানে অনেক ক্ষেত্রে ধরেন যখন মামলাটা হয়েছে দেখা যাচ্ছে যে মূল একটা ভূখণ্ড, পরবর্তীতে যখন মামলা শেষ হয়ে গেছে জারি মামলা আমি করতে গেছি দেখলাম যে ওই আদালত আর নাই, ওই আদালত ওই এখতিয়ার ওই আঞ্চলিক এখতিয়ার আদালত হয়ে গেছে কয়টা? 2টা। সেটাই তো আপনি বলতে পারেন যে এখতিয়ারবিহীন আদালত। যখন ডিক্রি দিছিল যখন আমি জারি মামলা করতে গেলাম তখন তো আর ওই আদালতের অস্তিত্ব নাই। হ্যাঁ, আপনি যেটা বললেন সেটাও হয় যে সহকারী জজ আদালত ডিক্রি দিছে, বাট অ্যাকচুয়ালি দেখা গেল সহকারী জজের মূল্যমান এখন 15 লাখ, বাট উনি যে মামলা ডিক্রি দিছে সেই মামলাটার মূল্যমান বিষয়বস্তু হলো 20 লাখ। হ্যাঁ, তখন আপনি জারি মামলাটা করতেছেন কারে? সিনিয়র সহকারী জজের কাছে। সেই জায়গায় এরকম সেই জায়গায় জি, অনেক ক্ষেত্রে আসতে পারে। জাস্ট আপনার মেইন বিষয় হচ্ছে যে এইটা। আর আপনি যদি সিপিসিতে একেবারে পাকা হইতে চান তাহলে মাহমুদুল ইসলাম স্যারের 2 খণ্ড কিনবেন, 1700-1800 টাকা আছে, এই ইংলিশে বই লেখা, 1700-1800 এই আপনার ভলিউম 1 ভলিউম 2, এটা পড়লে আপনি সিপিসিতে জাহাজ হয়ে যাবেন, উড়োজাহাজ। জি হ্যাঁ ইংরেজিতে, জি ইংরেজিতে ইংরেজিতে ভালো বাংলা বই ভালো খুব বেশি নাই। আর বাংলা যদি আপনি একেবারে সারসংক্ষেপ করতে চান, মূল বিষয়টা বুঝতে চান, তাহলে শ্রী দীনেশচন্দ্র দেবনাথের চটি বই আছে, ওনার ওই বলেন সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে, তারপরে দেওয়ানি কার্যবিধি আছে, তারপরে আপনার সাক্ষ্য আইন আছে। উনি ওই সহজ সরল প্রাঞ্জল ভাষায় ওই কয়েক পেজের মাধ্যমে যা লিখছে অনেকে এই বিষয় বুঝাইতে পারে না। আর এর চেয়ে যদি আর একটু বড় চান তাহলে গাজী শামসুর রহমান স্যার দেখেন। এরপরে আমরা চলে আসি যে আদালত যখন ডিক্রি জারি কার্যক্রম স্থগিত করতে পারে। গ এর উত্তর গ, আদালত যখন ডিক্রি জারি কার্যক্রম স্থগিত করতে পারে। এখন ডিক্রি জারি কার্যক্রম অ্যাকচুয়ালি স্থগিত করার প্রয়োজন কেন, একটু উদাহরণ দিয়ে বোঝা দরকার। বিষয়টা হচ্ছে এরকম যে আগের উদাহরণে যাই স্যার যে হ্যাঁ বলেন। স্যার ওইটা কি গাজী শামসুর শামসুর রহমান? জি জি ওই দীনেশ চন্দ্র দেবনাথেরটা স্যার কিনছি, ওইটা দেখলাম, খারাপ না, ভালোই স্যার। ভালোই, দারুণ কথা বলছেন আব্বাস সাহেব। ও, মানে হয়ে যায় আর কি, উদ্ধতপূর্ণ কথা হয়ে যায়, মানে ওনাদের প্রতি এইভাবে বলা যাবে না খারাপ না ভালোই, যাই হোক। যাই হোক না দেখেন, বলছি স্যার ভালোই, মানে ভালোই, সেটা বলছি। ভালোই বলতে বলে মানে ভালো। বুঝতে সুবিধা স্যার, এটা এটা মনে হয়েছে। দেখেন স্যারের উনি যে বই লেখছে ওই টাইপের বাংলাদেশে ওই মানের বই খুব কমই আছে, ওই টাইপ মানে বাংলা বই নাই।
বলা যেতে পারে যে গত ওই কম পেজের ভিতরে এত উনি বইটা হচ্ছে ধরেন আমরা যে বইগুলো লেখে কি ধরেন অধিকাংশ বই বাংলা বই কিরকম লেখা যে হুবহু যে ইংরেজি আইনটা আছে ইংরেজি আইনটার কি ট্রান্সলেট করা আর দেখবেন যে ওই রিলেটেড কয়েকটা কেস রেফারেন্স দেওয়া, এই হচ্ছে ম্যাক্সিমাম বাংলা বইয়ের কাহিনী। বুঝতে পারছেন? কিন্তু ওই জিনিসটারে নিজের মতো করে ওই ধারাটারে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে মানে নিজের কথা, ধরেন আপনি যখন বাংলা বই বানাচ্ছেন ট্রান্সলেট আর কেস রেফারেন্স এ জায়গায় কিন্তু আপনার নতুন কোনো কথা নাই, এটা হলো আপনি ওই ইংলিশে ট্রান্সলেট করতেছেন আর কেস রেফারেন্স গুলো বিভিন্ন জায়গা থেকে আনতেছেন, এইটুক কষ্ট আপনি করতেন। কিন্তু নিজের কথা মানে কি মানে ওই ধারাটা পড়ে আপনি আপনার নিজের মতো করে ব্যাখ্যা করছেন, এরকম বই খুব বেশি নাই। নিজের কথা ওই যে দীনেশচন্দ্র দেবনাথ স্যারের বই দেখবেন যে যে কোনো ধারা উনি নিজের মতো করে ব্যাখ্যা করছেন, ওই উদাহরণ দিয়ে দিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করা, এই আর কি। যাই হোক, স্যার স্যার বিচার প্রক্রিয়া তো স্যার অনেক আরো বেশি ডিটেলস লেখা স্যার। হ্যাঁ, বিচার প্রক্রিয়া আপনারা হজম করতে পারবেন না জি মানে। স্যার, একেবারেই মানে কি অবস্থা, মানে হ্যাঁ, ওটা সময় নাই স্যার, এত পুরা সারা যেটা জানা স্যার। পারেন সেটা আপনাদের খাওয়াই, পেট খারাপ হলে তো সমস্যা মানে বিচার প্রক্রিয়া হজম করতে পারবেন যখন আপনার এই পড়ালেখা আপনার শেষ হয়ে গেছে, তারপরে যে বিচার প্রক্রিয়া ডেফিনেটলি ভালো, বাট আপনাদের জন্য আরো একটু প্রো লেভেল হয়ে যায় আর কি। হজম জি করতে স্যার, পারলে তো কিনছি, কিনে রেখে দিছি স্যার, ওটা ধরতে পারি না, ধরার সাহস নেই স্যার এখন। হ্যাঁ দেখেন, বিচার প্রক্রিয়া যারা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দেয় ওনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য বেসিক জিনিস পড়লেই হবে, অত কেস রেফারেন্সের কাজ নাই। দেখেন, সো দেওয়ানি কার্যবিধির 21 আদেশের 26 ও 29 বিধি এবং 41 আদেশের 5-1 ও 5-2 বিধিতে ডিক্রি জারি কার্যক্রম স্থগিত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে ডিক্রি জারি স্থগিত আসলে কি, এই বিষয়টা একটু ব্যাখ্যা করা দরকার। আগের উদাহরণেই চলে যাই, ধরেন আনারুল হক সাহেব 5 কোটি টাকার মামলা করছে, কার বিরুদ্ধে? আমাদের অনুপ সাহেবের বিরুদ্ধে। আনারুল হক সাহেব ডিক্রি পাইছে, ডিক্রি পাওয়ার পরে আনারুল হক সাহেব করবে কি? জারি মামলা। আর অনুপের প্রতিকার কি? অনুপের তো সংক্ষুব্ধ, অনুপ করবে কি? আপিল। এখন অনুপ আগে দেখবে, আপিল করার আগে অনুপ দেখবে যে এই বিষয়ে কোনো জারি মামলা আনোয়ারুল হক সাহেব ইতিমধ্যে করেছে কিনা, বুঝেন কিনা? তাহলে যদি দেখে যে জারি মামলা কি করেছে, তাহলে অনুপের প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে কি, আগে জারি মামলা স্থগিত করা। জারি মামলা কেন স্থগিত করবে দেখেন, জারি মামলা স্থগিত যদি না করে উনি আপিল করলো, তাহলে এই পাশ দিয়ে জারিকারী আদালত জারি কার্যক্রম চালাই গেল, আর ওই পাশ দিয়ে কি আপিল চললো, তাহলে দুইটার সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে কি হয়ে যাবে? সাংঘর্ষিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অনুপের প্রথম দায়িত্ব হচ্ছে যে যদি কোনো জারি কার্যক্রম চলমান থাকে, সেই জারি কার্যক্রম আগে কিসের আবেদন করতে হবে? স্থগিতের আবেদন। স্টে মানে কি? স্থগিত। স্থগিতের আবেদন করতে হবে। তাইলে আমাদের ভাইবা বোর্ডে অনেক সময় প্রশ্ন করে যে আপনার বিরুদ্ধে একটা ডিক্রি হয়েছে, আপনি কি করবেন? আমরা সরাসরি চলে যাই স্যার আপিল করব, বাট আগে আপনার বলতে হবে কি স্যার এই ডিক্রি জারি কোনো কার্যক্রম আছে কিনা, আগে হলো আমি কি করব? জারি মামলা স্থগিতের আবেদন করব, তারপরে হচ্ছে কি আপিল। বুঝতে পারছেন? এখন তাহলে এই জারি মামলা স্থগিতের আবেদন কোথায় করা যায়? জারি মামলা স্থগিতের আবেদন যে আদালতে জারি মামলাটা চলমান আছে সে আদালতেও করা যায়, আবার কি আপিল আদালতেও করা যায়। এখন কখন আমি বিচারিক আদালতে করব বা কখন আমি আপিল আদালতে করব সেটা পরের বিষয়, বাট এটা তো বুঝতেন যে জারি মামলা কেন স্থগিতের আবেদন করে। জি। তো এখন এই জারি মামলা স্থগিত সম্পর্কে আপনার আলোচনা করা হয়েছে মোট 3 জায়গায়: 21 আদেশের 26 বিধি, 21 আদেশের 29 বিধি, আর হচ্ছে 41 আদেশের 5 বিধি। 3 জায়গায় মোটামুটি একই কথা, বাট কত বিধি কত কত বিধি, যদি আপনি ডিক্রি জারির 21 আদেশের কত বিধি? 26 আর 29। আর 41 আদেশের কত বিধি? 5-1 আর 5-1, দ্যাট মিনস 5 বিধি আর কি। হ্যাঁ। তো আমরা দেখি আসলে, আর আমরা যতটুকু জানলাম যে এই জারি মামলা স্থগিতের আবেদন কোথায় করা যায়? যে আদালতে জারি মামলা চলমান আছে সেখানে করা যায়, অথবা কি আপিল আদালতে করা যায়। একটু করি দেখেন, এই যে দেখেন, 21 আদেশের 26 এবং 29 বিধি এবং 41 আদেশের 5-1 ও 5-2 বিধিতে ডিক্রি জারি কার্যক্রম স্থগিত সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত বিধি সমূহ অনুসারে জারি কার্যক্রম স্থগিত সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। তো প্রথমে আমরা পড়বো 26 বিধি। প্রথমে 26 বিধি যদি আসি, দেখেন
দেখেন কি চলে যাবেন, দেখেন তো কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর এটা কত আদেশ কত 21, বিধি 26 অনুযায়ী বা রুল 26 অনুযায়ী ডিক্রি দায়িক, ডিক্রি প্রদানকারী আদালতে, ডিক্রি দায়িক মানে কি, মানে দায়িক যার বিরুদ্ধে ডিক্রিটা হয়েছে, একে ইংলিশে বলে জাজমেন্ট ডেটর, জাজমেন্ট ডেটর। ডিক্রি প্রদানকারী আদালতে, আন্ডারলাইন করেন, ডিক্রি প্রদানকারী আদালতে, দেখছেন, ডিক্রি প্রদানকারী আদালতে অথবা ডিক্রি প্রদানকারী আদালতের ঊর্ধ্বতন আপিল আদালতে। ঊর্ধ্বতন আপিল আদালত শব্দটা বলতেন, আপিল আদালতে কোন ডিক্রি জারি স্থগিত রাখার জন্য আবেদন করতে পারে। তাহলে আমার 21/26 বিধিতে বলতেছে যে আপনি জারি মামলা স্থগিতের আবেদন কোথায় করতে পারেন, ডিক্রি যে আদালতে জারি মামলা চলমান আছে সেখানে পারেন, অথবা কোথায়, আপিল আদালতে পারেন। তাহলে ডিক্রি দায়িক উপযুক্ত, আন্ডারলাইন করবেন, কারণ দর্শানোর মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করতে পারলে আদালত সঙ্গত পরিমাণ সময়ের জন্য উক্ত ডিক্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিতে পারে। কারণ দর্শানোর মাধ্যমে সন্তুষ্টি মানে কি, মানে আপনি আদালতে গিয়ে বলছেন ইওর অনার আমি তো আপিল করব, আপিল করার পরে আপিলও যদি চলমান থাকে আর জারি মামলাও যদি চলমান থাকে তাহলে আমার কি হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হবে। সো আপনি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে জারি মামলা কি আদালত স্থগিতের নির্দেশ দিতে পারে। আপনি যার সাথে সাথে কিন্তু স্থগিত করবে না, আপনার কি করতে হবে, সন্তুষ্ট করতে হবে। জি, উল্লেখ্য যে দেখেন, উল্লেখ্য যে এই নিয়মের আওতায় কোন ডিক্রি জারি স্থগিত রাখতে হলে এই সম্পর্কে ডিক্রি দায়িককেই আবেদন করতে হবে। অর্থাৎ জারি মামলা কিন্তু অটোমেটিক্যালি স্থগিত হয় না, আপিল করলেই যে অটোমেটিক্যালি স্থগিত হবে বিষয়টা তা না, আবেদন করতে হবে কার, দায়িককে। ডিক্রি দায়িক ব্যতীত, এটা আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, দায়িক ব্যতীত অন্য কোন তৃতীয় পক্ষ বা ডিক্রিদার জারি স্থগিত রাখার জন্য আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। এটা একটা প্রিলির ভালো প্রশ্ন, যে তৃতীয় পক্ষ যদি আবেদন করে তাহলে কি জারি মামলা স্থগিত হবে কিনা, বা ডিক্রিদার যদি নিজের মামলা নিজে স্থগিতের আবেদন করে তাহলে কি জারি মামলা স্থগিত হবে কিনা। তাহলে আমার 21 আদেশের যে 26 বিধি, এটা যদি আমরা বিশ্লেষণ করি যা পাওয়া যায় সেটা হলো যে জারি মামলা স্থগিতের আবেদন দায়িক করবে ওই যে আদালতে জারি মামলা চলমান আছে সেখানেও করতে পারে, অথবা আপিল আদালতেও করতে পারে। তবে যেখানে আমি করি না কেন ওই আদালতকে আমার কি করতে হবে, সন্তুষ্ট করতে হবে যে অ্যাকচুয়ালি আমার কেন জারি মামলাটা স্থগিত করা দরকার, আর যদি না করা হয় তাহলে আমার কি হয়ে যাবে। এবং সবশেষে আমি বললাম যে 21 আদেশের 26 বিধিতে যে জারি মামলা স্থগিতের যে বিধান বলা হয়েছে এখানে স্বয়ং দায়িত্বকেই করতে হবে, থার্ড পার্টি করলে হবে না, বা ডিক্রিদার আবেদন করলে কি হবে না। 26 বিধি বুঝছেন কিনা, কষ্ট হয়ে যাচ্ছে না, আর একটু বাকি আছে, আর একটু বাকি হয়ে শেষ হয়ে যাবে, মানে স্থগিতটা শেষ করে দিই। এই 26 বিধি কেউ বুঝছেন কিনা ভাই, 21 আদেশের 26 বিধি। আর অনলাইনে আমার আপনাদের একটু আর আমাদের 5-6 মিনিট লাগবে, লাইন কেটে গেলে আবার জয়েন করেন, মানে আপনাদের 1 মিনিটের মতো আছে, আর খুব বেশি সময় লাগবে না। আচ্ছা দেখেন 29 বিধিটা পড়ি। 29 29 বিধি আমরা অনেকে বুঝতে পারি না, এটা একটু বোঝার জিনিস আছে। 29 অনুযায়ী, বিধি 29 অনুযায়ী ডিক্রি প্রদানকারী আদালতে যদি ডিক্রিদারের বিরুদ্ধে ডিক্রি দায়িক কর্তৃক দায়েরকৃত কোনো মকদ্দমা বিচারাধীন থাকে তবে আদালত প্রয়োজন মতো জামানত বা অন্যরূপে শর্তানুসারে উক্ত বিচারাধীন মকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিক্রি জারি স্থগিত রাখতে পারে। কথাটা খুবই প্যাচের, একটু পড়ি দেখেন, আপনার একা একা পড়লে বেশ জটলা ছাড়াইতে সময় লাগবে। 29 বিধি অনুযায়ী ডিক্রি প্রদানকারী আদালতে, মানে জারি মামলা তো চলতেছে জারি আদালতে, জারি মামলা তো অলরেডি চলমান আছে, এখন বলতেছে যে ডিক্রি প্রদানকারী আদালত মানে কি বিচারিক আদালতে যদি ডিক্রিদারের বিরুদ্ধে, পেয়াল আর একটু কষ্ট করেন, আর 5-6 মিনিট আছে, এইটুক না শেষ করে দিতে পারতেছি না। হ্যাঁ মানে 29 বিধিটা শেষ করে দিয়ে বাকিটা আমরা পরে বলবো, সমস্যা নাই। তো 29 বিধিতে যেটা বলতেছে একটু সবাই একটু মনোনিবেশ করেন, দেখেন এখানে বলতেছে যে বিধি 29 অনুযায়ী ডিক্রি প্রদানকারী আদালতে যদি ডিক্রিদারের বিরুদ্ধে ডিক্রি দায়িক কর্তৃক দায়েরকৃত কোনো মকদ্দমা বিচারাধীন থাকে, একটু বুঝেন। ধরেন আনারুল হক সাহেবের ওই উদাহরণই দেই, আনারুল হক সাহেব ডিক্রি পাইছে কয় কোটি টাকা,
5 কোটি টাকার। তাহলে এই মামলায় ডিক্রিদার কে? আনোয়ারুল হক সাহেব। দায়িক কে? অনুপ। সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, জারি মামলা করবে কে? আনোয়ারুল হক। আনোয়ারুল হক সাহেব জারি মামলা করলো। মামলাটা চলছিল, বিচারিক আদালত ছিল কোনটা? গোপালগঞ্জ যুগ্ম জেলা জজ। গোপালগঞ্জ যুগ্ম জেলা জজ। এখন অনুপ এসে বলতেছে ইওর অনার, জারি আদালত ডিক্রি জারিকারক আদালত এসে বলতেছে ইওর অনার, যে ওই মামলার, যে মামলা জারি মামলা চলতেছে, এই মামলার তো বিবাদী আমি, কিন্তু আমি বাদী হিসেবে গোপালগঞ্জ যুগ্ম জেলা জজ আদালতে আনোয়ারুল হক সাহেব বিবাদী, একটা মামলা চলমান আছে। বুঝেন কিনা? মানে এই মামলার যিনি দায়িক, আর একটা মামলা ওই ডিক্রি প্রদানকারী আদালতে চলমান আছে, এই দায়িক হচ্ছে ওই মামলার কি? ওই আর একটা মামলার কি? বাদী। আর এই যে যে ডিক্রিদার, ইনি হচ্ছে ওই মামলার হচ্ছে কি? বিবাদী। তো বলতেছে যেহেতু আমাদের মধ্যে আর একটা মামলা চলমান আছে, তাহলে যতদিন পর্যন্ত ওই মামলাটা নিষ্পত্তি না হয়, তাহলে এই মামলাটার, এই জারি মামলার কার্যক্রমটা কি করা হোক? স্থগিত করা হোক। বুঝতে পারছেন কিনা? এবার ল্যাঙ্গুয়েজটা দেখেন, আমি আবার পড়ি যে ডিক্রি প্রদানকারী আদালতে যদি ডিক্রিদারের বিরুদ্ধে, মানে আনোয়ারুল হক সাহেবের বিরুদ্ধে দায়িক কর্তৃক, দায়িক মানে কি? অনুপ। অনুপ কর্তৃক দায়েরকৃত কোনো মকদ্দমা বিচারাধীন থাকে। বুঝেন কিনা? উদাহরণ না দিলে কিন্তু সারা জীবন পরেও বোঝা যায় না। বুঝতে পারছেন? তো মানে এলো আলাদা একটা মামলার কথা বলতেছে। হ্যাঁ, আলাদা এটা কি একটা, সেম আদালতে স্যার? ওই যে যে একই আদালত আদালতে? বিচারাধীন। হ্যাঁ হ্যাঁ, একই আদালতে। একই আদালত বলতে মানে বিচারাধীন আছে গোপালগঞ্জ যুগ্ম জেলাজজের কাছে। আচ্ছা, জি। তাহলে এই যে বলছে ডিক্রি প্রদানকারী আদালতে যদি ডিক্রিদারের বিরুদ্ধে দায়িক কর্তৃক দায়েরকৃত কোনো মকদ্দমা কি বিচারাধীন থাকে, তবে আদালত প্রয়োজন মতো, আন্ডারলাইন করেন, জামানত বা অন্য রূপে শর্তানুসারে উক্ত বিচারাধীন মকদ্দমা, আন্ডারলাইন করেন, ওই যে যে কথা বললাম যে উক্ত বিচারাধীন মকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিক্রি জারি স্থগিত রাখতে পারে। তাহলে এই যে যে কাহিনী, এই কাহিনী হচ্ছে আরেক মামলার কাহিনী করছে যে ওর ওনার, যে যদিও আনোয়ারুল হক সাহেব একটা জারি মামলায় জায়গা করছে, বাট আমাদের ওই সেম আদালতে একটা মামলা চলমান আছে যে জায়গা অনুপস্থিত বাদী, আনোয়ারুল হক সাহেব হচ্ছে কি? বাদী। সো ইওর অনার, যতদিন পর্যন্ত ওই মামলাটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত জারি মামলাটা কি রাখা হোক? স্থগিত রাখা হোক। জি। এই বিধানের অধীন কোন ডিক্রি জারি কার্যক্রম স্থগিত রাখা, আন্ডারলাইন করেন, রাখা সম্পূর্ণরূপে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। মানে স্থগিত রাখবে কি রাখবে না, এটা আদালতের একান্তই কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। ন্যায় বিচারের স্বার্থে আদালত আন্ডারলাইন করেন 151 ধারা প্রয়োগ করে ডিক্রি দায়িক ও ডিক্রিদারের মধ্যে ডিক্রি হতে উদ্ভূত মকদ্দমার জন্য ডিক্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে পারে। এটা হচ্ছে দেখেন একটা রেফারেন্স 29 DLR 366। তো আজকে আমাদের 26 আর 29 পর্যন্তই থাক। 26 বিধি আর 29 বিধি। 26 বিধিতে বললো যে জারি মামলা স্থগিতের আবেদন করা যায় দায়ীকারী আদালতে অথবা আপিল আদালতে, এবং এই ক্ষেত্রে আবেদন করতে হবে দায়িককেই, এবং তৃতীয় কোনো ব্যক্তি আবেদন করলে হবে না। আর 29-এ বললো যে যে আদালতে জারি মামলা চলমান আছে, ওই ডিক্রি প্রদানকারী আদালতে যদি ওই উভয় পক্ষের মধ্যে আর একটা মামলা যদি কি চলমান থাকে, তাহলে দায়িক আবেদন করতে পারে ইওর অনার, ওই যে মামলাটা চলমান আছে ওটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আমাদের এই জারি মামলাটা যাতে কি থাকে? স্থগিত থাকে। এবং এটা আদালত তার সহযোগিতা ক্ষমতা প্রয়োগ করে স্থগিত রাখতে পারে। উচ্চ আদালতের নজিরে এই কথা আছে। আশা করি 21 আর 26 বুঝতে পার, মানে 26 আর 29 বুঝতে পারছেন। হ্যাঁ, জামানত চাইতে পারে। জি, না অল্প একটু না, বেশি বোঝা যাবে না। এই জায়গায় অল্প একটুর ভিতরে আরো অনেক কথা বলার আছে। বুঝতে পারছেন? যদিও ওই 41 আদেশের 5 বুঝে হচ্ছে আমার আরো 15-20 মিনিট কথা বলতে পারে। আপনারা হলো টায়ার্ড, এখন বললে ধরবে না। যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন। আর আপনাদের রোববারে আবার ইনশাল্লাহ, রোববারে এই শীটটা নিয়ে আসবেন, আলাদা এক্সট্রা একটা দিব, আর এই শীটটাও নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান। ঠিক আছে, ভালো থাকেন। অনলাইন ক্লাস শেষ, একটু পরে আপলোড পেয়ে যাবেন।